আসসালামু আলাইকুম ক্লাস 8 এর স্টুডেন্টসরা কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। তো গতকালকে আমরা যে ক্লাসটা নিয়েছিলাম ইংলিশ সেকেন্ড পেপারের ন্যারেশনের উপরে। তো আমরা ওই ক্লাসে বেসিক অনেকগুলা টপিকস আমরা ডিসকাস করেছি অ্যান্ড আই হোপ তোমরা বুঝতে পারছো। আর আজকে আমরা ন্যারেশনের সেকেন্ড পার্ট করব, মানে পার্ট 2 হবে আজকের ক্লাসটা। তো আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের সবার জন্য যে তোমরা প্লিজ যারা গতকালের ক্লাসটা করো নাই আগে ওই ক্লাসটা করে আসো। হ্যাঁ, আমরা এই ক্লাসের কমেন্ট সেকশনে দিয়ে দিব প্রথম ক্লাসের লিঙ্কটা। তো তোমরা কাইন্ডলি আগে ওই ক্লাসটা করে আসবা। যদি তোমরা বেসিক ক্লাসটা না করে দেখো তাহলে কিন্তু এই ক্লাসের কিছু বুঝতে পারবা না। ইভেন তোমরা কিন্তু যে তোমাদের যে বোর্ড কোয়েশন বলো অথবা যে ন্যারেশন থেকে যে কোনো কোয়েশন তোমরা কিন্তু সলভ করতে পারবা না। সো সলভ করার জন্য তোমাদেরকে কিন্তু অবশ্যই বেসিক যে আইটেমসগুলো পড়িয়েছিলাম গত ক্লাসে এগুলো অবশ্যই জানতে হবে। আর এগুলো জানলে আমরা যে কোনো ন্যারেশন ইজিলি সলভ করতে পারবো এবং প্রপারলি সলভ করতে পারবো। আমরা ফুল মার্কস পাবো ন্যারেশনের উপরে। তো চলো আমরা শুরু করি আজকের ক্লাসটা। তো আমরা যদি একটু রিক্যাপ করি যে গতকালকে আমরা কি কি পড়িয়েছিলাম। গতকালকে আমরা পার্সন পড়িয়েছিলাম, তার তিনটা টাইপ, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ইন ডিটেলস কিন্তু আমরা পড়িয়েছি গত ক্লাসে। তারপরে আমরা কি পড়িয়েছিলাম যে আমরা সেন্টেন্স পড়িয়েছিলাম যে অ্যাকর্ডিং টু মিনিং, অর্থানুসারে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। আমরা কিন্তু এই সেন্টেন্সগুলোও কিন্তু ইন ডিটেলস পড়িয়েছি। তারপরে আমরা কি পড়িয়েছিলাম গতকালকে? আমরা টেন্স পড়িয়েছিলাম যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এবং এদের যে আরও চারটা করে আছে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এই পর্যন্ত আমরা এই তিনটা মানে পার্সন, সেন্টেন্স এবং টেন্স আমরা কিন্তু ফুললি আমরা পড়িয়েছি গত ক্লাসে। তারপরে হচ্ছে এদের যে স্ট্রাকচারস এখানে আছে 6টা, তারপরে স্লাইডে আছে আরও 6টা। এই 12টা স্ট্রাকচারস কিন্তু আমরা গতকালকে যে কোনটা দ্বারা কি বোঝায় সব ইন ডিটেলস কিন্তু আমরা ডিসকাশন করেছি গতকালকে। তো ফার্স্ট ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা বুঝতেই পারতেছো। ওই ক্লাসটা যদি না পারো বা না দেখে দেখো, ওই ক্লাস থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। শুধু যে ন্যারেশনের জন্য পড়বা বিষয়টা এমন না, তোমরা কিন্তু রাইট ফর্মস অফ ভার্বসেও কিন্তু তোমরা অনেক ভালো করতে পারবা যদি এই বেসিক ক্লাসটা ভালো করে দেখে নাও। তো আমার রিকোয়েস্ট থাকবে সবার জন্য, আবারও বলতেছি, বারবার বলতেছি, তোমরা ফার্স্ট ক্লাসটা করে আসবা, তারপরে এই ক্লাসটা দেখবা, তোমাদের জন্য খুবই ইফেক্টিভ হবে। তারপরে হচ্ছে আমরা ন্যারেশন শুরু করেছিলাম। তো আমরা ন্যারেশন জাস্ট একটা টাচ দিয়েছিলাম, আমরা কমপ্লিট করতে পারি নাই গত ক্লাসে। তো ন্যারেশন আমরা বুঝিয়েছি যে ন্যারেশন কাকে বলে। তার দুই প্রকার, ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। আমরা ন্যারেশনে কয়টা পরিবর্তন পাই, এখান থেকেই শুরু আসলে আজকের ক্লাসটা আমরা এখান থেকে একটু শুরু করব। তো ক্লাসিফিকেশনস, ডিফিনেশনস গতকালকে দিয়ে দিচ্ছি। তো আমরা কি বুঝতে পারছিলাম ইভেনচুয়ালি যে আমরা যখন একটা ন্যারেশন সলভ করব, যেমন এখানে আছে একটা এক্সাম্পল লেখা আছে, হি সেড টু মি আই এম হ্যাপি নাও। তো এখানে হচ্ছে আমরা জানি কি ইনভার্টেড কমার ভিতরে যা থাকে তাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ। এখানে আর এস লেখা আছে সংক্ষেপে। তো আর এস সমান সমান কি বলতো ভাইয়ারা? এর মানে হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর এই রিপোর্টেড স্পিচ মানে ইনভার্টেড কমার বাহিরে যা থাকে ওইটাকে আমরা রিপোর্টিং ভার্ব বলি, যেটা বলছিলাম গতকালকে ভুল। আসলে এখানে রিপোর্টিং ভার্ব শুধু এই যে স্যাড হচ্ছে ভার্ব, আর বাকিটুকু যে এখানে হি সাবজেক্ট, মি অবজেক্ট আছে। তো এখানে ভার্ব হচ্ছে স্যাড, কিন্তু বুঝার সুবিধার্থে আমরা বলে ফেলি কি যে ইনভার্টেড কমার বাহিরে যা থাকে তাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এটাকে সংক্ষেপে বলা হয় আরভি। আমি যদি এখানে লিখে দেই নামটা, যে রিপোর্টিং ভার্ব, ঠিক আছে? তো হি স্যাড টু মি আই এম হ্যাপি নাও। তো আমরা কি বলছিলাম, ন্যারেশন যদি আমরা সলভ করতে চাই আমাদেরকে কিন্তু অবশ্যই এই ইনভার্টেড কমার ভিতরে, এটাই তো মূল জিনিস। মানে একজন বক্তা তার শ্রোতার কাছে কি বলছেন, এটাই তো হচ্ছে মেইন জিনিস। তিনি কি বলছেন? রিপোর্টেড স্পিচ মানে কি, বক্তা যা বলছেন এই কথাটাই কিন্তু ইনভার্টেড কমার ভিতরে থাকে। তো আমরা চেঞ্জটা করি কীভাবে? আমাদের সেন্টেন্স জানতে হয়, টেন্স জানতে হয়, তাই না? এগুলো কিন্তু আমরা ডিসকাস করছি। তো সিম্পলি যদি বলি, এটাকে যদি আমরা চেঞ্জ করি, আমরা এখানে লেখা আছে অ্যান্সারটা। তো দেখো, হি প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যা আছে তা আমরা দিয়ে দিলাম। তারপরে এখানে আছে স্যাড টু ভার্ব। তো আমরা জানি যদি সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয় রিপোর্টেড স্পিচে, তখন এই ভার্বের পরিবর্তন হয় টোল্ড দ্বারা। আমরা এখানে টোল্ড দিলাম। তারপরে মি আছে, মি চেঞ্জ না, এখানে এটা চেঞ্জ করছে আমরা টোল্ড। টোল্ড বলতে কিসের চেঞ্জ করলাম? আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তন করলাম। আর সাবজেক্ট হুবহু দিলাম, মি অবজেক্ট দিলাম। তারপরে এখানে দ্যাট, এই দ্যাটটা কীভাবে আসছিল? এই কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে। এটাকে আমরা লিখতে পারি কি কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে। এটা হচ্ছে আমাদের মানে স্টেপ 2। এটা হচ্ছে স্টেপ 1, 1 নম্বরে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, 2 নম্বরে কমা ইনভার্টেড কমার পরিবর্তন। তারপরে আমরা কি করছিলাম?
আই হচ্ছে ফার্স্ট পারসন, তো ফার্স্ট পারসন থাকলে তার পরিবর্তন হয় স্পিকারের সাথে অথবা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। তো এখানে আই দেখা হি হয়ে গেছিল, তাই না? তো এটা কিসের পরিবর্তন হইলো? এটা হচ্ছে তোমাদের পার্সনের পরিবর্তন, এটাকে আমরা স্টেপ নাম্বার 3 বলছি। তারপরে এখানে আছে ভার্ব এম, প্রেজেন্ট টেন্সের ভার্ব, বি ভার্ব, পাঁচটা আমরা সবাই জানি, এম, ইজ, আর, তারপরে ওয়াজ, ওয়ার, এই পাঁচটা। তো এম হচ্ছে প্রেজেন্টের, তাই না? তো এটা পাস্টের ভি ভার্ব কি হবে? ওয়াজ বা ওয়ার। এখন সাবজেক্ট আছে এখানে হি, হি এর সাথে কি হবে? ওয়াজ নাকি ওয়ার? অবভিয়াসলি এখানে ওয়াজ হবে। সো এখানে আমরা কিসের পরিবর্তন করলাম? টেন্সের পরিবর্তন করলাম। তো টেন্সের পরিবর্তনরে আমরা 4 নাম্বার স্টেপ ধরলাম। হ্যাপি আছে, হ্যাপি দিয়ে দিলাম। নাও আছে, নাও থাকলে দেন বসে, এটা হচ্ছে শব্দের পরিবর্তন, আমরা বলতে পারি যে ওয়ার্ড চেঞ্জ। হয়তোবা আমি গতকালকে এখানে লিখছিলাম শব্দ পরিবর্তন, তো শব্দ পরিবর্তন আর ওয়ার্ড চেঞ্জ একই কথা, আমি এখানে স্টেপ নাম্বার 5। তো কি বুঝতে পারলা ভাইয়ারা? যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব একটা ন্যারেশনের, তখন সর্বোচ্চ 5টা পরিবর্তন হতে পারে, এর বাহিরে কোনো পরিবর্তন হবে না। এখন যদি আমরা জেনে নেই স্টেপ বাই স্টেপ যে রিপোর্টিং ভার্ব কীভাবে পরিবর্তন করব, কমা ইনভার্টেড কমার পরিবর্তন কীভাবে করব, পার্সনের পরিবর্তন কীভাবে করব, টেন্সের পরিবর্তন কীভাবে করব, ওয়ার্ড চেঞ্জ মানে শব্দের পরিবর্তন কীভাবে করব, যদি এই 5টা পরিবর্তন আমরা এখন শিখতে পারি বা জানতে পারি, তাহলে ন্যারেশন ইজ ওয়াটার, মানে ন্যারেশন হচ্ছে পানি, মানে যে কেউ পারবে। বুঝতে পারছো ভাইয়ারা? সো তোমরা খাতা কলম নিয়ে বসে যাও, তাহলে তোমরা ইজিলি কিন্তু নোট করতে পারবা, অথবা স্ক্রিনশটও দিতে পারবা। এখন তো অনেকে কী করে মানে ইনস্ট্যান্ট না লিখে স্ক্রিনশট দিয়ে দেয়। তো ইটস নট এ ব্যাড সাইন, এটা কোনো মানে খারাপ লক্ষণ না, মানে এটাও ভালো একটা ওয়ে বলা যায়। তো আমরা ন্যারেশনের জন্য আমি গতকালকে বলছিলাম যে তোমাদেরকে একটা ম্যাজিক চার্ট দিব, মানে জাদুর একটা ছক অথবা চার্ট দিব। এই হচ্ছে ম্যাজিক চার্ট, তোমরা ভয় পাইও না। মনে হইতে পারে অনেক বড়, কিন্তু এখানে আসলে কিছুই নেই, একেবারে সিম্পল। অনেক বড় মনে হতে পারে, কিন্তু এটা এমন একটা জিনিস, তোমার 27 এবং 28 ব্যাচের যে এসএসসিতে তাদের ন্যারেশন আসে না, হয়তো বা 28 বা 29 সময় আসতে পারে, 26-এ ছিল না, 27-এও নাই। সো 10-এ আপাতত নাই, বাট ইন্টারে আছে। তো তোমরা 8-এ পড়তেছো, 8-এ যদি তোমরা এটা ভালো করে জানো, এটা 8 থেকেই শেখার বিষয়। আসলে গ্রামার আসলে স্লাইটলি আমরা চেঞ্জেস পাই আর কি যখন আমরা আপার লেভেলে যাই, আর বেসিক গ্রামার কিন্তু সব ক্লাসে প্রায় সেমই থাকে, একটু একটু করে অ্যাডভান্সড লেভেলে যায় আর কি। তো দেখো এই চার্টটা দেখে তোমরা ভয় পাইও না, এটাকে আমি বলি কি যে ম্যাজিক চার্ট, এখানে আমার লেখারও স্কোপ নাই। তো সমস্যা নাই, আমি যেহেতু গত ক্লাসে বলে দিছিলাম এটা হচ্ছে একটা ম্যাজিক চার্ট। কীভাবে ম্যাজিক চার্ট? দেখো আমরা যে একটু আগেই পড়লাম যে এখানে এই স্লাইডটাতে আমরা কয়টা পরিবর্তন পেয়েছিলাম? 5টা পরিবর্তন আমাদেরকে করতে হয়। প্রথমত হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, তারপরে কমা ইনভার্টেড কমার পরিবর্তন, পার্সনের পরিবর্তন, টেন্সের পরিবর্তন, ওয়ার্ড চেঞ্জ মানে কিছু শব্দের পরিবর্তন। দেখো এই স্লাইডে আমি কি লিখছি। প্রথমে এখানে লিখলাম আমি সেন্টেন্স। সেন্টেন্স আমরা কত প্রকার বলছিলাম? প্রথমে 5 প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, তারপরে হচ্ছে আমরা কি এক্সক্লেমেটরি পেয়েছিলাম, এই 5টা না? তো আমরা পরিবর্তনগুলো কি কি পেয়েছিলাম? 1 নম্বরে পেয়েছিলাম আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তন। এই যে আমি কিন্তু একটু ব্যাকে আসতেছি, দেখো এই পরিবর্তনগুলো কিন্তু এখানে লেখা হয়েছে। খুবই ভাই ম্যাজিক চার্ট, আমি এমনি এমনি বলি নাই, তোমরা এখন প্রমাণ পেয়ে যাবা। তো দেখো 1 নম্বর পরিবর্তন হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। তারপরে হচ্ছে 2 নম্বরে আমি লিখছিলাম কি কমা ইনভার্টেড কমার পরিবর্তন, এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বরে আমি বলছিলাম কি পার্সনের পরিবর্তন। বুঝতে পারছো? আমি এখানে যা বলছি তাই কিন্তু এখন নেক্সট স্লাইডে তাই কিন্তু বলতেছি, তাই না? তো চলো এরপরে টেন্সের পরিবর্তন, এটাকে আমি বললাম 4 নম্বর। তারপরে আমি লিখছিলাম কি এখানে এই স্লাইডটাতে দেখো যে ওয়ার্ড চেঞ্জ। ওয়ার্ড চেঞ্জ মানে কি? শব্দের পরিবর্তন বা শব্দ পরিবর্তন। তো আমি এখানে এই স্লাইডে কি লিখছি যে কিছু শব্দের পরিবর্তন, এটা এক্সট্রা হয়ে গেছে। তো কিছু শব্দের পরিবর্তন, এটাকে আমি কয় নাম্বার দিছিলাম? 5 নম্বর। মানে তোমার সেন্টেন্স যাই হোক না কেন, পরিবর্তন সর্বোচ্চ 5টা হবে। অনেক সময় 5টা নাও হতে পারে, 4টা দিয়েই হয়ে যাবে। বুঝতে পারছো ভাইয়ারা? তো দেখো, তো অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয়, তুমি সেন্টেন্স কিভাবে চিনবা? আমরা তো আগের ক্লাসে যেমন এখানে লেখা আছে আমরা সেন্টেন্স কিভাবে চিনবো, এখানে কিন্তু এই স্লাইডে দেওয়া আছে তুমি কিভাবে সেন্টেন্সগুলো চিনবা। যেমন আবার যদি একটু রিক্যাপ করি, অ্যাসার্টিভে থাকবে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ইন্টারোগেটিভে কি থাকবে এই যে কোয়েশ্চন মার্ক, ইম্পারেটিভে কি থাকবে V1 দিয়ে শুরু হবে, অথবা ডোন্ট, লেটস, লেট, প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, নেভার, এদের যে কোনো একটা দিয়ে শুরু হইলে ইম্পারেটিভ। আর অপটেটিভ সেন্টেন্স কিভাবে চিনবা? শুরুতে মে থাকবে, লাস্টে একটা ফুল স্টপ থাকবে, তাহলে ওইটা হবে অপটেটিভ। আর এক্সক্লেমেটরি কিভাবে চিনবা? এই যে উল্টা আই অথবা এক্সক্লেমেশন মার্ক। বুঝতে পারছো? আবারও বলে দিলাম। তো আমরা এখানে ব্যাক করি, এই 4টা কিভাবে ম্যাজিক তোমাদেরকে তো প্রমাণ দিতে হবে। দেখো যদি সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়, তুমি রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা কি দিয়ে করবা?
আচ্ছা, এটা হচ্ছে একটা ইউনিভার্সাল চার্ট বলা যায়, সব ক্লাসের জন্যই এটা পড়ানো যায়। তো তোমাদেরকে আমি যা যা বলবো, যা কাইটা দিব, মানে লাল আজকে কিন্তু আমি এখানে কিন্তু আমাদের যে ব্লু ছিল, গ্রিন ছিল, এখানে রেড আছে, রেড কিন্তু নিচ্ছে, কারণ এটা দিয়ে আমি কাইটা দিব। তোমাদের যেহেতু ক্লাস 8, তোমাদের কোনটা লাগবে না এটা আমি বলে দিব। তো যদি সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়, তুমি রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করবা কিভাবে ভাইয়া? যদি তোমার সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়, তুমি কি করবা, যে রিপোর্টিং ভার্বের পরিবর্তন তুমি টোল্ড দিয়ে করবা, এটা তোমার লাগবে টোল্ড। এই সেট টু লাগবে না, তোমার দেখা যায় এভাবে আসে না, তোমার টোল্ড আসবে। যদি সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়, রিপোর্টিং ভার্বের পরিবর্তন কি দিয়ে করবা? টোল্ড। এখানে সেট টু দিলেও হয়, কিন্তু সেট টু দিলে কি তারপরে একটা অবজেক্ট লাগে, আর টোল্ড দিলে অবজেক্ট লাগে না। তো এটা গেল রিপোর্টিং ভার্বের পরিবর্তন যদি সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়। এখন যদি ভাইয়া সেন্টেন্সটা তোমার হয় ইন্টারোগেটিভ, তাহলে তুমি কি দিয়ে পরিবর্তন করবা? ইন্টারোগেটিভ হইলে তোমার রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে আস্কড দিয়ে। কি দিয়ে পরিবর্তন করবা? আস্কড, ASKED, আস্কড। ঠিক আছে, যদি সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হয়। এখন যদি তোমার সেন্টেন্সটা হয় যে ইম্পারেটিভ, তাহলে তুমি কিভাবে পরিবর্তন করবা? যদি তোমার সেন্টেন্সটা ইম্পারেটিভ হয়, এটা একটু বড়। আবার এখানে তোমাদের সব, আমি দেখছি তোমাদের কোয়েশ্চেন্সগুলা এইটের, মানে এখানে অনেক সময় মানে লেটস দিয়ে থাকে না, বা এগুলো দিয়েও থাকে না, খুবই কম থাকে। বাট লেট দিয়ে আমি অনেকগুলা পেয়েছি, এইটার বই আমি একটু অ্যানালিসিস করেছিলাম, তো দেখছি লেট দিয়ে তোমাদের অনেকগুলো আছে। তো তোমাদের এইগুলো লাগতেছে না, যে এটা তোমরা পড়লে, তোমরা যেহেতু ভালো স্টুডেন্টস, বা তোমরা যে স্কলারশিপ এক্সাম দিবা, তো আই থিঙ্ক তোমাদের সব কিছু জানা উচিত। যদি জানো, তোমার কোনো মানে ঝামেলা থাকবে না, তোমার কনফিউশন থাকবে না, বা তোমার মনের মধ্যে একটা গ্যাপ থাকবে না, যদি ওই জায়গা থেকে চলে আসে তাহলে তো আমি পারবো না। সো এটার জন্য আমি সাজেস্ট করবো তোমরা সম্পূর্ণটা জেনে যাও। তোমরা যদি 100% জানো, তারপরে কোয়েশ্চেন যেখান থেকে আসুক না কেন তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা। বাট তুমি যদি লিমিটেড ওয়েতে জেনে যাও, তখন যদি একটা উল্টাপাল্টা বা এক্সেপশন চলে আসে, তখন কিন্তু তুমি পারবা না। সো আই থিঙ্ক তোমার সবটুকু জানা উচিত। আর এগুলো হার্ডও নাই, এমন যে হার্ড তুমি শিখতে অনেক সময় লাগবে, সেটা এমন না। দেখো ইজিলি কীভাবে শিখতে পারো। ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি দেখো তুমি, এখানে আদেশ বুঝায়। আদেশের বাংলা কি, আদেশের ইংলিশ কি ভাইয়া? মানে অর্ডার মানে আদেশ। যদি আদেশ বুঝায়, এই রিপোর্টিং ভার্বের পরিবর্তন তুমি অর্ডার দিয়ে করবা। যদি উপদেশ দেয়, তাহলে তুমি অ্যাডভাইসড করবা, অ্যাডভাইস দিয়ে করবা। যদি অনুরোধ করে, তাহলে রিকোয়েস্টেড দিবা। আর নিষেধ করলে ফরবেইড অথবা প্রহিবিটেড, যদি নিষেধ করে। মানে তোমার ইম্পারেটিভ সেন্টেন্সটা তো প্রথমত হচ্ছে V1 দিয়ে শুরু হতে পারে, ডোন্ট দিয়ে শুরু হতে পারে, লেটস থাকতে পারে, লেট, প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, নেভার, এগুলো দিয়ে থাকতে পারে। এই সেন্টেন্সগুলো দেখলে তুমি বুঝতে পারো কোনটা দিয়ে আদেশ। মনে করো আমি তোমাকে বললাম যে গিভ মি এ পেন, আমাকে একটি কলম দাও। এটা আমি তোমাকে কি, এটা কি আদেশ, নাকি অনুরোধ, নাকি নিষেধ, নাকি প্রস্তাব দিচ্ছি বলো তো? গিভ মি এ পেন, আমাকে একটি কলম দাও। এটা আমি তোমাকে হয়তোবা রিকোয়েস্ট করতেছি, যে আমি তোমাকে অনুরোধ করতেছি। অথবা তুমি যদি ক্লাস 8-এরই স্টুডেন্ট হয়ে দেখো, তখন তো তুমি আমার বয়সের ছোটো, ক্লাসের ছোটো, মানে তোমাকে তো আমি অনুরোধ করতে পারি না, তোমাকে হয়তো আমি অর্ডার দিতে পারি যে আমাকে একটা কলম এনে দাও। এটা মানে তুমি সেন্টেন্স দেখলে বুঝতে পারবা, যে আমি যদি তোমাকে বলি, তোমরাই বলো যে ভাইয়া আরে রিকোয়েস্ট করতে হবে না, দিচ্ছি, এভাবেই বলো না তোমরা বড়রা যদি কোনো কিছু তোমাদেরকে করতে বলে? এটা তুমি যেভাবে নেও আর কি। তো বিষয়টা হচ্ছে, যদি তুমি তুমি দেখো যে আদেশ দিচ্ছে, তাহলে অর্ডার দিবা রিপোর্টিং ভার্বের পরিবর্তনে। আর যদি উপদেশ হয়, অ্যাডভাইসড দিবা। আর অনুরোধ হইলে রিকোয়েস্টেড দিবা। আর যদি নিষেধ করে, আমি যদি তোমাদেরকে বলি যে ডোন্ট ইউজ স্মার্টফোন এক্সেসিভলি, মানে অতিরিক্ত তোমরা স্মার্টফোন ইউজ করিও না, এটা তোমাদেরকে আমি নিষেধ করছি। অথবা বলতে পারো এটা অ্যাডভাইস, উপদেশ দিচ্ছি তোমাদেরকে। তো যদি নিষেধ করা হয়, ফরবেইড অথবা প্রহিবিটেড, যে কোনো একটা দিলেই হয়ে যায়। এখন আসি ভাইয়া, যদি লেটস দিয়ে শুরু হয়, লেটসও তো ইম্পারেটিভ সেন্টেন্সের একটা পার্ট, লেটস দিয়েও হতে পারে। যদি লেটস হয়, তাহলে তুমি প্রপোজড দিবা, সাজেস্টেড দিও না, এটা দরকার নেই তোমাদের, এইটে এটা আসবে না, তুমি প্রপোজড দিলেই হয়ে যাবে। নিষেধও মোস্ট প্রবাবলি তোমাদের এইটে নাই। তো লেটস থাকলে প্রপোজড দিবা। কিসের কোন জায়গায় দেওয়া প্রপোজড? এই যে দেখো উপরে লেখা আছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, মানে রিপোর্টিং ভার্বের পরিবর্তনের জায়গায় আমরা প্রপোজড দিব। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে যদি সেন্টেন্সটা শুধু লেট দিয়ে শুরু হয়, লেট থাকলে টোল্ড হবে, কিন্তু এখানে অর্ডার্ড, অ্যাডভাইসড, রিকোয়েস্টেড কোনোটা হবে না, লেট থাকলে টোল্ড দিতে হবে। বুঝতে পারছো? তারপরে দেখো সেন্টেন্সটা অপটেটিভ, যেমন এটা তোমাদের আসে না, এটা তোমাদের নাই, মানে বলতে পারি এটা তোমাদের একটাও আসে নাই, আমি দেখছি। তো যদি তোমাদের বোর্ড এক্সামে বা তোমাদের যে ক্লাস 8-এর ফাইনাল এক্সামে চলে আসে, তখন কীভাবে সলভ করবা? যদি দোয়া বুঝায়, তুমি প্রেড দিবা রিপোর্টিং ভার্বের পরিবর্তনে। যদি মঙ্গল কামনা বোঝায়, তাহলে তুমি উইশড দিবা। মঙ্গল কামনা হলে কি দিবা ভাইয়ারা? উইশড। আর যদি দোয়া বুঝায়, প্রেড। এখন অনেকে বলতে পারো ভাইয়া আমি দোয়া বুঝবো কীভাবে আর মঙ্গল কামনা বুঝবো কীভাবে?
যদি সেন্টেন্সে আল্লাহ বা গড থাকে তাহলে এটা দোয়া করা হচ্ছে। যদি আল্লাহ বা গড থাকে, যেমন আমি যদি বলি যে মে আল্লাহ ব্লাস ইউ, আল্লাহ তোমার প্রতি সহায় হন, এটা আমি তোমার জন্য দোয়া করলাম। আর আমি যদি বলি যে মে ইউ পাস ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাস করো, এটা আমি মঙ্গল কামনা করছি। মানে কথা হচ্ছে সেন্টেন্সে যদি আল্লাহ বা গড পাও তাহলে ধরে নেবা এটা দোয়া করা হচ্ছে। আর যদি মনে করো আল্লাহ বা গড না থাকেন তখন কিন্তু এটা তুমি মঙ্গল কামনা হিসেবে ধরবা। তখন দিতে হবে কি, রিপোর্টিং ভার্বের পরিবর্তনের জায়গায় উইশড দিবা। বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা, তারপরে দেখো সেন্টেন্সটা যদি এক্সক্লেমেটরি হয়, মানে আবেগসূচক বা তোমরা বিস্ময়সূচক যাই বলো, যদি এক্সক্লেমেটরি হয় তখন কীভাবে সলভ করবা? যদি আনন্দ বোঝায় তাহলে ভার্বের পরিবর্তনে তোমরা এক্সক্লেমড উইথ জয় দিবা। আনন্দ মানে সুখ বুঝালে এক্সক্লেমড উইথ জয়। আর যদি দুঃখ বুঝায় তাহলে দিবা কি, এক্সক্লেমড উইথ সরো। এক্সক্লেমড উইথ সরো যদি দুঃখ বুঝায়। আর যদি বিস্ময় বুঝায়, বিস্ময় বুঝালে কি দিবা, এক্সক্লেমড উইথ সারপ্রাইজ দিলেও হবে, ওয়ান্ডার দিলেও হবে, তোমার ইচ্ছা। তুমি যদি এক্সক্লেমড উইথ সারপ্রাইজ দাও তাও হবে, ওয়ান্ডার দিলেও হবে। মানে সুখ বুঝাইলে বা আনন্দ বুঝাইলে তুমি দিবা এক্সক্লেমড উইথ জয়। আর যদি তোমার দুঃখ বুঝায় এক্সক্লেমড উইথ সরো। আর যদি বিস্ময় বুঝায় এক্সক্লেমড উইথ ওয়ান্ডার অথবা সারপ্রাইজ, যে কোনো একটা দিলেই হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের স্টেপ 1। মানে একটা স্টেপে আমরা কিন্তু 5টা সেন্টেন্স দেখে নিলাম। বুঝতে পারছো? আচ্ছা, স্টেপ 1 আমরা এখানে রিপোর্টিং ভার্বের পরিবর্তন পড়লাম। 2 নম্বরে কি ছিল, এই যে কমা ইনভার্টেড কমার পরিবর্তন, তাই না? তো কমা এখানে লেখাও আছে, দেখো যে কমা ইনভার্টেড কমার পরিবর্তন আমরা এটা কিভাবে করব। তুমি সবকিছু কিন্তু এখানে ডিপেন্ড করতেছে রিপোর্টেড স্পিচ। যে রিপোর্টেড স্পিচ দেখতে হবে যে এটা কোন সেন্টেন্সে আছে। রিপোর্টেড স্পিচটা কিন্তু মেইন। তো রিপোর্টেড স্পিচ কিভাবে থাকবে, এই যে ইনভার্টেড কমার ভিতরে থাকবে। মনে রাখবা ভাইয়ারা, নোট করে রাখবা। তো রিপোর্টেড স্পিচে কোন সেন্টেন্স আছে এটা কিন্তু তোমাকে ফাইন্ড আউট করতে হবে, কারণ এই 5টা সেন্টেন্সের টেকনিক দেওয়া আছে এখানে। এগুলো দেখেই কিন্তু তুমি ফাইন্ড আউট করতে পারবা ইজিলি। আচ্ছা, আমরা আবার ম্যাজিক চার্টে ব্যাক করি। কমা ইনভার্টেড কমার পরিবর্তন যদি সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়, দেখো এটা হচ্ছে অ্যাসার্টিভ। যদি অ্যাসার্টিভ হয় তাহলে তুমি দ্যাট দিবা। অ্যাসার্টিভ হলে কি দিবা, দ্যাট দিতে হবে। আর যদি সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হয়, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হইলে হবে ইফ অথবা ওয়েদার। এটা লাগবে না, তোমরা যেহেতু ক্লাস 8-এ পড়ো, সো ওয়েদার লাগবে না, তোমরা ইফ দিবা। যদি সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে কি হবে, ইফ হবে। আর যদি ডাব্লিউএইচ, এখানে কিউ ডট ডাব্লিউ লেখা আছে, মানে হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চন ওয়ার্ড দিয়ে থাকে। যদি অক্সিলারি ভার্ব কি তোমরা তো সবাই জানো যে এখানে বি ভার্ব আছে, হ্যাভ ভার্ব আছে, ডু ভার্ব আছে, তারপর মডাল ভার্ব আছে। বি ভার্ব কয়টা, 5টা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আর হ্যাভ ভার্ব কয়টা, 3টা, হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্ব কয়টা, 3টা, ডু, ডাজ, ডিড। বুঝতে পারছো? তারপর হলো কি, মডাল ভার্ব। মডাল ভার্ব অনেকগুলো আছে কিন্তু স্পেশাল হচ্ছে 9টা। 9টা কি কি, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এই 9টা। বুঝতে পারছো ভাইয়ারা? তো এই সবগুলাকে একসাথে অক্সিলারি ভার্ব বলা হয়। যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তুমি কি দিবা, কমা ইনভার্টেড কমা উঠাইয়া এখানে ইফ দিয়ে দিবা। আমরা কিন্তু এদের যে প্রমাণ দিব একটু পরেই প্রমাণ দিব। এরপরে হচ্ছে যদি ডাব্লিউএস কোয়েশ্চন ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে তুমি ওই ডাব্লিউএস কোয়েশ্চন ওয়ার্ডটাই কিন্তু তোমাকে দিতে হবে। ডাব্লিউএস কোয়েশ্চন ওয়ার্ডস কোনগুলা, যা হোয়াট, ওয়েন, ওয়ার, হাউ, ওয়াই, উইচ, এগুলো হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চন ওয়ার্ডস। বুঝতে পারছো ভাইয়া? যদি এগুলো থাকে তোমার এই ওয়ার্ডসগুলোই কিন্তু দিতে হবে। তারপরে দেখো আমরা যদি সেন্টেন্স ইম্পারেটিভ হয় কমা ইনভার্টেড কমার পরিবর্তন কিভাবে করব। যদি ওয়ার্ডার্ড মানে তোমার আদেশ, অ্যাডভাইসড উপদেশ, রিকোয়েস্টেড অনুরোধ, ফরবেড নিষেধ, প্রহিবিটেড, মানে ফরবেড এবং প্রহিবিটেড সেম, এই দুইটা একই। আর এটা তোমাদের এইটা হয়তো বা আসে নাই, তাও লিখে ফেললাম আর কি। ফরবেড অথবা প্রহিবিটেড, নিষেধ করলে এই দুইটা ইউজ করা হয়। তো যদি এদের মধ্যে যে কোনো একটা থাকে, সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, অ্যাফার্মেটিভ হলে তুমি দিবা প্রথমে টু দিবা, মানে কমা ইনভার্টেড কমা ওটাই কি দিবা ভাইয়া, টু দিবা প্রথমে। টু দেওয়ার পরে তুমি দিবা মূল ভার্ব V1, V1 দিবা, তারপর এক্সটেনশন যা থাকবে তা দিয়ে দিবা। এর মধ্যে যদি পার্সন থাকে পার্সনের পরিবর্তন হবে, এটা পরে বলতেছি। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে কি দিবা, যে ওয়ার্ডার্ড, অ্যাডভাইসড, রিকোয়েস্টেড, ফরবেড এগুলা বুঝালে তুমি টু দিবা, তারপরে V1 দিবা মূল ভার্ব, তারপরে এক্সটেনশন দিলে তোমার সেন্টেন্সটা হয়ে যাবে। আর যদি সেন্টেন্সটা নেগেটিভ হয়, এখানে ডট দিলাম, NEG ডট মানে নেগেটিভ, AFF ডট মানে অ্যাফার্মেটিভ। যদি তোমার সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে তুমি কিভাবে সলভ করবা, তুমি এই কমা ইনভার্টেড কমার পরিবর্তে তুমি দিবা নট টু। কি দিবা ভাইয়া, নট টু, তারপরে দেবা V1, তারপর এক্সটেনশন। এখন একটা প্রবলেম আছে, যদি তুমি এখানে ফরবেড অথবা প্রহিবিটেড দাও, ফরবেড মানে নিষেধ করা, প্রহিবিটেড মানেও নিষেধ করা, মানে না করা।
এখানে তো নেগেটিভ ওয়ার্ড চলে আসে অলরেডি। সো এই ফরবেইড অথবা প্রহিবিটেড দিলে তোমাকে অবশ্যই এর পরের অংশ এই যে টু দেখে দিতে হবে, 2 + V1 + এক্সটেনশন। ফরবেইড অথবা প্রহিবিটেড দিলে এটা তুমি কিন্তু নেগেটিভ হইলেও নট টু দিতে পারবে না, কারণ এরা দুইজন নিজেই নেগেটিভ ওয়ার্ড, এই জন্য এদের পরে টু হবে, তারপরে V1 তারপরে এক্সটেনশন। এখন সেন্টেন্স যদি তোমার লেটস দিয়ে থাকে তুমি কি দিবা? প্রপোজড দিবা। তো প্রপোজড দিবা, এটা তো ভার্বের পরিবর্তন, কিন্তু কমা ইনভার্টেড কমার পরিবর্তন কি দিয়ে করবা? কমা ইনভার্টেড কমার পরিবর্তন তুমি দ্যাট দিয়ে করবা। আবার দেখো এই ইম্পারেটিভ সেন্টেন্সটা এই পর্যন্ত শেষ হয়ে যাবে, এর পরের স্টেপে মানে খুবই কম যায়, মানে এখন পর্যন্ত শেষ হয়ে যায়। তো যাই হোক, লেটস থাকলে তুমি কমা ইনভার্টেড কমার পরিবর্তন দ্যাট দিয়ে করবা। কি দিয়ে করবা? দ্যাট। আর এই দ্যাটের পরে তোমার উই হবে অথবা দে হবে, এই দুইটাকে আসলে সাবজেক্ট বলা হয়। এখানে উই অথবা দে, সাবজেক্ট হিসেবে উই বসে, না হয় দে বসে, এই জন্য আমি সাবজেক্ট না লিখে উই অথবা দে লিখে ফেলছি এখানে। কারণ বলতে পারে ভাইয়া কখন উই হবে কখন দেই হবে, তোমাদেরকে কিন্তু আমি এই পার্টে এই যে দেখো রিপোর্টিং ভার্বের যে রিপোর্টিং ভার্বের অংশতে এটা হচ্ছে সাবজেক্ট হি, আর মি হচ্ছে কি অবজেক্ট। যদি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্টের জায়গায় তোমার ফার্স্ট পারসন থাকে, কারণ ফার্স্ট পারসন কই, এই যে দেখো আবার তোমাদেরকে দেখাই, এই যে ফার্স্ট পারসন, যদি ফার্স্ট পারসন থাকে কই দেখে রিপোর্টিং, তোমার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্টের জায়গায় যদি ফার্স্ট পারসন থাকে তাহলে তুমি এখানে উই দিবা, আর যদি ফার্স্ট পারসন না থাকে তাহলে দে দিবা। ক্লিয়ারলি বলতেছি ভাইয়া, মানে আমি মানে আবার ব্যাকওয়ার্ডে যাচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কখন কোনটা হতে পারে। এর চেয়ে ইজিলি আসলে পাবা না, আমি জানি না তোমরা কোথাও পাবা কি না। তো একটু কেয়ারফুলি শুনো এবং নোট করো, আই হোপ তোমরা বুঝতে পারবা। তো দ্যাটের পরে উই দিবা কখন আর দে দিবা কখন? উই হবে কখন? যখন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্টের জায়গায় ফার্স্ট পারসন থাকবে তখন হবে উই, আর যদি ফার্স্ট পারসন না থাকে কোনো জায়গায় তাহলে দে হবে। তারপরে শুড দিবা মডাল ভার্ব, তারপরে V1 তারপরে এক্সটেনশন। এটা মনে করতে পারো নিয়ম, এই পর্যন্ত শেষ হয়ে যাবে। যদি লেটস থাকে, তোমাদের সবচেয়ে বেশি লেট দিয়ে আছে, এটা তোমাদের ক্লাস 8 এর জন্য খুবই ইম্পর্টেন্ট। লেট দিয়ে আমি অনেকগুলো দেখছি। আচ্ছা, তো লেটস দিয়ে আই হোপ তোমরা বুঝতে পারছো। এখন আসি তোমাদের সবচেয়ে বেশি যেটা আসছে লেট ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে, এটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে দিলাম। এটা তোমাদের বেশি আসছে। লেট থাকলে তো টোল্ড হবে, এটা রিপোর্টিং ভার্বের পরিবর্তন, স্টেপ 1। আমরা কিন্তু এই 5টা স্টেপ লিখে দিছি উপরে। তো এখানে তুমি দিয়ে দিলা কি, লেট থাকলে টোল্ড দিয়ে দিবা। তারপরে কমা ইনভার্টেড কমার পরিবর্তন কি দিয়ে করবা? দ্যাট দিয়ে করবা। কমা এবং ইনভার্টেড কমা ওটাই কি দিবা? দ্যাট দিবা। দ্যাট দেওয়ার পরে কি দিবা? সাবজেক্ট। মানে এখানে সাবজেক্ট যেটা থাকবে ওইটা সাবজেক্ট দিতে হবে তোমাকে, বুঝতে পারছো? সাবজেক্ট তোমাকে দিতে হবে। তারপরে হচ্ছে একটা মাইট দিবা। সাবজেক্টের পরে কি হবে? অবশ্যই মাইট দিতে হবে, এখানে মাইট দিবা, তারপরে V1 তারপরে এক্সটেনশন দিলেই তোমার সেন্টেন্সটা হয়ে যাবে। তো লেট থাকলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে হবে টোল্ড, কমা ইনভার্টেড কমা উঠাইয়া আমরা দিব দ্যাট, তারপরে দিব আমরা সাবজেক্ট, তারপরে দিব আমরা মাইট, তারপরে হচ্ছে V1 তারপরে এক্সটেনশন। বুঝতে পারছো? আমি বলতে পারো ভাইয়া এখানে কি সাবজেক্ট হিসেবে উই বাদ দেওয়া হবে? না ভাইয়া, এখানে তোমার সেন্টেন্সটা দেখতে হবে অ্যাকর্ডিং টু সেন্টেন্স এবং অ্যাকর্ডিং টু পার্সন অনুসারে কিন্তু তোমাকে এখানে সাবজেক্টে দিতে হবে। আমরা এরপরে এক্সাম্পলস দিব, আমরা কোয়েশ্চেন সলভ করব, তখন তোমরা বুঝতে পারবে। ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, আই হোপ তোমাদের এই টাইমটা মানে ওয়েস্টেজ হবে না, এটা অপচয় হবে না। আচ্ছা, তারপরে অপটেটিভে আসি। অপটেটিভ তোমাদের আসে না বললেই চলে, এখানে ক্রস দিয়ে রাখলাম, যে অনেকের জন্য হয়তো বা প্যারা হতে পারে। যারা ব্রিলিয়ান্ট অনেক ভালো, আই হোপ তোমরা সবাই ব্রিলিয়ান্ট বা সবাই শিখতে চায়, সকল স্টুডেন্টসই কিন্তু ব্রিলিয়ান্ট। হয়তো বা কেউ একটু পরিশ্রম বেশি করে, কেউ একটু কম করে। তোমরা যদি পরিশ্রম করো, একটু শিখে নাও, তোমাদের তো প্রবলেম নাই। তোমাদের তো বলে নাই যে তোমাদের অপটেটিভ আসবো না। হ্যাঁ, আমি কোয়েশ্চেনগুলো দেখছি, অ্যানালিসিস করছি, দেখছি তোমাদের অপটেটিভ থেকে আসে নাই কোয়েশ্চেন, বা এখানে ওয়ার্ড অ্যাডভাইস এখান থেকেও তেমন আসে নাই তোমাদের। এই যে ল্যাট দিয়ে আসছে আমি বলে দিচ্ছি, এটা আবার লিখেও দিচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের এই অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ থেকেই সবগুলো চলে আসছে আমি দেখছি। তো এখন তুমি যদি এক্সট্রা বেশি জানতে চাও তাহলে বেশি পড়ো, আমরা কিন্তু সবই পড়াই। যারা একেবারে নর্মাল আছে সেও ভালো জানতে পারবে, ফুল মার্কস পাবে। আর যারা অ্যাডভান্স আরও বেশি জানতে চায় তাদের জন্য উই আর হিয়ার, আমরা এখানে আসি। সো প্যারা নাই, যারা বেশি জানতে চাও তারা বেশি পড়বে। আমি বলে দিব কোনটা যে অ্যাডভান্স লেভেলের আর কোনটা যে সবার জন্য। তো দেখো আমরা এখানে বলি অপটেটিভ তোমাদের খুবই কম আসছে, আমি কিন্তু বলে দিচ্ছি কোনটা বেশি আসতেছে। তো অপটেটিভ কম আসছে তো প্রবলেম নাই, আমি মনে করলাম তুমি বেশি জানতে চাচ্ছ। তো দোয়া বুঝাইলে প্রেড দিবা, আর মঙ্গল কামনা বুঝাইলে উইশড দিবা রিপোর্টিং ভার্বের পরিবর্তনে। তারপরে কমা ইনভার্টেড কমার পরিবর্তন কিভাবে করবা? দ্যাট দিয়ে করবা, এখানে দ্যাট বসবে, ঠিক আছে? তারপরে তুমি দিবা সাবজেক্ট, সাবজেক্ট দিবা, তারপরে দিবা মাইট, তারপরে V1 তারপরে এক্সটেনশন। তোমরা কি ভাইয়া একটা জিনিস বুঝতে পারতেছো?
মানে দেখো আমরা যে এখানে চেঞ্জগুলো করতেছি, এখানে দুইটা পাইছি, ইম্পারেটিভের আর অপটেটিভে। মানে তোমার ডিরেক্ট নারেশনে সেন্টেন্স যাই হোক না কেন, ডিরেক্ট নারেশনে আমি যদি একটু এখানে দেখাই, সেন্টেন্সে যাই, তোমার ডিরেক্ট নারেশনে সেন্টেন্স যাই হোক না কেন, মনে করো এই পাঁচটা, এখানে এই পাঁচটা সেন্টেন্স তোমার ডিরেক্ট নারেশনে আছে, যে ডিরেক্টে আছে কি অ্যাসার্টিভ আছে, ইন্টারোগেটিভ আছে, ইম্পারেটিভ আছে, অপটেটিভ আছে, এক্সক্লেমেটরি আছে। মানে ডিরেক্ট নারেশনে সেন্টেন্স যাই হোক না কেন, যখন তুমি ইনডিরেক্ট করবা তখন সেটা হয়ে যাবে কি জানো, কোন সেন্টেন্স হবে বলো তো? ডিরেক্টে যদি তোমার অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি থাকে, যখন তুমি ইনডিরেক্ট করবা তখন সেটা হয়ে যাবে অ্যাসার্টিভ। মানে অ্যাসার্টিভ সেন্টেন্সও হবে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভও হয়ে যাবে অ্যাসার্টিভ, ইম্পারেটিভও হয়ে যাবে অ্যাসার্টিভ, অপটেটিভও হবে অ্যাসার্টিভ, এক্সক্লেমেটরি হবে অ্যাসার্টিভ। মানে সবগুলাই যখন তুমি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবা সব সেন্টেন্সই অ্যাসার্টিভ হয়ে যাবে। আর অ্যাসার্টিভের স্ট্রাকচার কি বলো তো ভাইয়া? এই যে এখানে লেখা আছে, তোমরা দেখে দেখে বলতে পারবা যে অ্যাসার্টিভের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এটাই হচ্ছে তোমাদের ইনডিরেক্ট নারেশন। সেন্টেন্স যাই হোক না কেন, যখন আমরা ইনডিরেক্ট করব প্রত্যেকটাই হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স। কি ভাইয়া বুঝতে পারলাম? আচ্ছা, তারপরে আবার যাই আমাদের জায়গায়। তো অপটেটিভ গেল, কম আসে। এক্সক্লেমেটরি এটাও তোমাদের কম আসে, আগে বলে নিলাম এটাও কম আসে। তোমাদের সবচেয়ে বেশি আসে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ আর ইম্পারেটিভের এই ল্যাট, এই তিনটা দিয়েই তোমাদের নারেশন শেষ হয়ে যায়। তো এগুলা কেন পড়াইতেছি, তোমরা সামনে বৃত্তি এক্সাম দিবা, বা অনেকে বেশি জানতে চায়, অনেক ট্যালেন্টেড স্টুডেন্টস আছে তারা একটু বেশি জানে, তো তাদের বেশি জানা দরকার আমি মনে করি। জানলে সমস্যা কি, জানতেই পারো। সো দেখো, এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা কিভাবে সলভ করব? প্রথমে তো বললাম আনন্দ বোঝালে এক্সক্লেমড উইথ জয়, দুঃখ বোঝালে এক্সক্লেমড উইথ সরো, আর বিস্ময় বোঝালে এক্সক্লেমড উইথ সারপ্রাইজ অথবা ওয়ান্ডার দিলাম আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তন। 2 নম্বর যে পরিবর্তন, কমা ইনভার্টেড কমার পরিবর্তন, দ্যাট একটা দিয়েই শেষ, ঝামেলা করে নাই। এক্সক্লেমেটরি সেন্টেন্স যাই হোক না কেন, সুখ বুঝাক বা দুঃখ বুঝাক বা বিস্ময় বুঝাক, তাদের সবার পরিবর্তন কি হবে, কমা ইনভার্টেড কমার পরিবর্তনের ফলে এখানে দ্যাট হয়ে যাবে। বুঝতে পারছো ভাইয়া? তো স্টেপ 1 ডান, স্টেপ 2 ডান, স্টেপ 3 দেখো তো স্টেপ 3 কি ছিল? আমি কিন্তু ওইখানে প্র্যাকটিক্যালি কিন্তু আমি বুঝাচ্ছি। এখানে কিন্তু আমি পাইছিলাম 5টা পরিবর্তন, এই 5টা দিয়েই কিন্তু আমি এই ম্যাজিক চার্টটা বানিয়েছি। বুঝতে পারছো? সো এখানে দেখো পার্সনের পরিবর্তন 3 নম্বর আমরা পেয়েছিলাম। তো পার্সনের পরিবর্তনটা কিভাবে করবো ভাইয়া? দেখো এখানে আমি তোমাদেরকে 2টা নাম বলছিলাম, যে ইনভার্টেড কমার ভিতরে যা থাকে তাকে কি বলে, রিপোর্টেড স্পিচ। সংক্ষেপে এটাকে কি বলছে এখানে বলো তো? আরএস। আরএস মানে কি? রিপোর্টেড স্পিচ। আর এর বাইরে যা থাকে, বাইরের অংশটাকে কি বলছি আমরা? রিপোর্টিং ভার্ব, আরভি। মনে থাকবে, রিপোর্টিং ভার্ব। এখন চলো আমরা এখানে যাই। পার্সনের পরিবর্তনটা দেখো, এখানে আমি একটা উল্টা লিখছি, যে উল্টা না মানে এটাকে মানে সুন্দর করার জন্য আর কি লেখা হয়েছে ভাবে, যে আর এস এ। আর এস মানে কি বলো ভাইয়া? একটু আগে বলছিলাম রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন থাকলে, মাইন্ড ইট, ফার্স্ট পার্সন থাকলে তার পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের। রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন থাকলে তার পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। দেখো ফার্স্ট পার্সন যদি থাকে তার পরিবর্তন কার সাথে হবে? সাবজেক্টের সাথে। শর্টকাট করে রাখবা, এটা এভাবে মনে রাখতে পারো যে ফার্স্ট পার্সন থাকলে, ফার্স্ট থাকলে কার সাথে হবে? সাবজেক্টের সাথে। তারপরে দেখো আরএস মানে কি? রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচে সেকেন্ড পার্সন থাকলে, সেকেন্ড পার্সন থাকলে তার পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। সেকেন্ড পার্সন থাকলে তার পরিবর্তন কার সাথে হবে? অবজেক্টের সাথে। সংক্ষেপে কি বলতে পারি? যদি রিপোর্টেড স্পিচ সেকেন্ড পার্সন থাকে তার পরিবর্তন হবে কি? অবজেক্টের সাথে। বুঝতে পারছো? তারপরে দেখো আরএস মানে কি? রিপোর্টেড স্পিচে থার্ড পার্সন থাকলে তার পরিবর্তন হবে না। মানে থার্ড পার্সন কি? দেখো আমরা কিন্তু পার্সন প্রথমে পড়াইছিলাম, যেন তোমাদের ভুল না হয়। এই যে দেখো থার্ড পার্সন হি, শি, ইট, দে, এরা থাকলে পরিবর্তন হবে না। এই ফার্স্ট পার্সন যদি থাকে তার পরিবর্তন কার সাথে হয়েছিল? ফার্স্ট পার্সনের পরিবর্তন সাবজেক্টের সাথে। সেকেন্ড পার্সনের পরিবর্তন কার সাথে হয়েছিল? অবজেক্টের সাথে। বলো ভাইয়া বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? আচ্ছা, আর থার্ড পার্সন থাকলে তার কোনো পরিবর্তন হয় না। এই তো শেষ। 3 নম্বর পার্সনের পরিবর্তন কিভাবে হয় আমরা দেখে নিলাম। বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা, তারপরে দেখো টেন্সের পরিবর্তন। আমরা টেন্সের পরিবর্তনটা করব কিভাবে? তো তোমরা ক্লাস 8-এ পড়ো, হয়তোবা তোমরা জেনজি না, অথবা তোমরা হয়তোবা আলফা। তো আলফা জেনারেশনের তোমরা এগুলো শর্টকাট খুব ভালো বুঝো। ওই দিন ক্লাস নিতেছিলাম, ক্লাস 9-10-এর একটা ক্লাস নিচ্ছিলাম লাইভে। একজন আমাকে কমেন্ট করছে কি জানো, যে এটা কই লিখবো, এই যে এখানে হচ্ছে দেখো TYSM আমাকে এটা কমেন্ট করছে, মানে লাইভ ক্লাসে।
তো এটার মানে কি বলো তো, তোমরা হয়তো বুঝতে পারতেছো। এটার মানে হচ্ছে থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ, মানে এটা কমেন্ট করছিল। সো তোমরা যেহেতু ভালো বুঝো, সো আই থিঙ্ক তোমরা এগুলা বুঝবা যদি আমি বলি এখন। কারণ এখানে কেন বলছি তোমরা বুঝতে পারো, আমি যাই বলি তার আগে একটা কিন্তু পূর্বাভাস দিয়ে দেই, ঠিক আছে? দেখো এখানে টেন্সের পরিবর্তনের ক্ষেত্রে কি লেখা আছে, পি ডট আই, আর এই পাশে লেখা আছে পি এ ডট আই। বলো তো এটা কি লিখছে, কে বুঝতে পারছো বলো? এখানে দেখো পি ডট আই, এর মানে হচ্ছে ভাইয়া যে প্রেজেন্ট ইনডিফিনিট। পি মানে প্রেজেন্ট আর আই মানে কি ইনডিফিনিট, মনে থাকবে। পি ডট আই মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। যদি দেখে তোমাকে করতে হবে পি এ আই, ই পি এ মানে হচ্ছে পাস্ট, পি এ মানে কি পাস্ট, তারপরে আসছে কি আই, পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমাকে করতে হবে পাস্ট ইনডিফিনিট। টেন্সের পরিবর্তন অবশ্যই করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে কি হবে, পাস্ট ইনডিফিনিট। এখন বলো তো ভাইয়া যে পি ডট সি মানে কি, পি ডট সি মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি দেখে তাহলে কি হবে, পাস্ট কন্টিনিউয়াস। পি ডট পি কি হবে বলো তো, এখন তোমরাই পারবা। পি ডট পি মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে কি হবে পাস্ট পারফেক্ট। এখন পি পি দিতে পারতাম, কিন্তু পি পি দিলে তো সেম হয়ে যাবে, এই জন্য পাস্টের জন্য একটা এ অ্যাড করে দিচ্ছি, একটা হচ্ছে বড় হাতের আর একটা ছোট হাতের, বুঝতে পারছো? তো পি পি মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, থাকলে কি হবে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, বুঝতে পারছো? তারপরে দেখো পি ডট সি মানে পিপিসি, এর মানে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, থাকলে কি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বুঝতে পারছো? এগুলো তোমরা ভালো বুঝো, এই জন্য আগে টিওয়াইএসএম বুঝাইছি যে তোমরা পারো কিনা। আমি জানি তোমরা অনেকেই পারো, এটা শর্টকাট তোমরা খুব ভালো জানো। তো মূল কথা কি দাঁড়াইলো দেখো, এই চারটাই কিন্তু প্রেজেন্টের, মানে প্রেজেন্টের আমরা যে টেন্স পড়েইছিলাম, দেখো টেন্সের এখানে স্ট্রাকচার লেখা আছে, এই যে টেন্স। তো প্রেজেন্ট থাকলে কি হচ্ছে, প্রেজেন্ট থাকলে পাস্টে চলে যাচ্ছে, মানে প্রেজেন্টের যে চারটা আছে ওই চারটা থাকলে কি হয়ে যাবে, পাস্টের চারটা হয়ে যাবে, মানে সিম্পলি থিঙ্কিং করতে পারো। প্রেজেন্ট ইনফিনিট থাকলে কি হয়েছে, পাস্ট ইনফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কি হয়, আমরা কিন্তু প্রত্যেকটা স্ট্রাকচারসও কিন্তু পড়িয়েছি লাস্ট ক্লাসে, যেমন প্রত্যেকটা স্ট্রাকচারস তোমরা এখানে সুন্দর করে লেখা আছে। তো প্রেজেন্ট ইনফিনিট তাহলে কি হয়ে গেছে, আমরা এখন পড়লাম যে পাস্ট ইনফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে কি হয়ে গেছে, পাস্ট কন্টিনিউয়াস। তারপরে যে প্রেজেন্ট পারফেক্ট দেখে এর পরের স্লাইডে এটা আছে যে পাস্ট পারফেক্ট হবে। আর যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখে তাহলে আমরা এখানে কি দিব, যে পাস্ট সরি এটা এটা ছিল আগেরটা, আর এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর রইল বাকি কি দেখে আমরা আমাদের মেইন স্লাইডে যাই। তো এটা তো বুঝতে পারছো, প্রেজেন্টের চারটা থেকে ডিরেক্ট পাস্টের চারটাতে চলে যাবে, বুঝতে পারছো টেন্সের পরিবর্তন। আচ্ছা, তারপরে দেখো পিএআই। এখন বলবা ভাইয়া এটা তো আগে পাইছিলাম, পিআই মানে প্রেজেন্ট ইনফিনিট থাকলে পাস্ট ইনফিনিট হয়, এখানে আবার পাস্ট ইনফিনিট আছে। হ্যাঁ ভাইয়া ঠিক বলছি, পাস্ট ইনফিনিট থাকলে তোমাকে করতে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট ইনফিনিট থাকলে কি করতে হবে, পাস্ট পারফেক্ট। দেখো পিএআই মানে হচ্ছে পাস্ট ইনফিনিট, আর এদিকে হয়ে গেছে পিএ ডট পি। এই পিএ মানে হচ্ছে পাস্ট আর পি মানে হচ্ছে পারফেক্ট, বুঝতে পারছো? মানে তোমরা যদি নোট করো সাথে সাথে লিখে নাও তাহলে কিন্তু ঝামেলা হবে না, অথবা কেয়ারফুলি যদি বুঝে দেখো তাহলে আই হোপ কোনো প্রবলেম হবে না। তো পিএআই পাস্ট ইনফিনিট থাকলে হবে কি পাস্ট পারফেক্ট। আর এখানে আছে পিএসসি মানে কি, এটা আমরা আগে পাইছি, পাস্ট কন্টিনিউয়াস থাকলে কি হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই ছয়টারই পরিবর্তন হয় ন্যারেশনে, মাত্র 6টা টেন্সের পরিবর্তন হয়, প্রেজেন্টের 4টা আর পাস্টের হচ্ছে 2টা, আর বাকিগুলোর পরিবর্তন হয় না, যেভাবে থাকবে ওইভাবেই হবে, ওই টেন্সেরই দেখে যায়, বুঝতে পারছো? তো এখানে 4টা দেখলে, প্রেজেন্টের 4টা দেখলে কি হবে, পাস্টের 4টা, আমরা শর্টকাট এভাবে মনে রাখতে পারি। আর যদি পাস্ট ইনফিনিট হয় পাস্ট পারফেক্ট হবে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এই তো 6টা শেষ। কি ভাইয়া বুঝতে পারলা নাকি রাগ করলা? রাগ করে লাভ নাই, এখানে বুঝতে পারবা ইজিলি, আমি বলছি কিন্তু। আর এদের স্ট্রাকচারস কিন্তু এই পাশে দেওয়া আছে। তো তারপরে দেখো শ্যাল থাকলে শুড হয়, মানে যদি তুমি সেন্টেন্সে শ্যাল পাও তখন কিন্তু শ্যালের পরিবর্তে কি হয়ে যাবে, শুড হয়ে যাবে। তো এখানে আবার মনে রাখা দরকার, যখন মনে করো যে আমরা যখন আমরা পার্সনের পরিবর্তনটা করি, যে মনে করো এখানে তোমার আছে আই শ্যাল। এখন আই শ্যাল থাকলে আইটা মাঝে মধ্যে যে পার্সনের পরিবর্তনে গিয়ে হি হয়ে যায়, তখন হি এর সাথে তো শুড হয় না, বুঝতে পারছো? তো ওই ক্ষেত্রে আবার উড দেওয়া লাগে। এগুলো প্রবলেম নাই, আমরা দেখে নিব, আমরা সলভ করবো তো অনেকগুলো কোয়েশ্চেন্স, তখন তোমরা এগুলো পেয়ে যাবে। তো কথা হচ্ছে শেল থাকলে শুড হয়ে যাবে, উইল থাকলে উড হবে, ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে, আর মাস্ট থাকলে মাস্ট অথবা হ্যাড টু। এইটা তোমাদের আসবে না, এটা ইন্টারের
এটা তোমাদের আসে না বললেই চলে। আচ্ছা, আসে না বলতে কি যে হেড টু দিয়ে হয়তো বা তোমাদের পাই নাই, আসলে এখান থেকে তোমাদের উইলটা পাইছি আর টেন্সেরগুলো পাওয়া গেছে আর বাকিগুলা পাই নাই। তো পাই নাই মানে এই না যে এগুলো তো আমি বোর্ড কোয়েশ্চেন্স দেখছি ভাই তোমাদের বইয়ে, তো আসে নাই, যে কোনো এক্সামে চলে আসতে পারে। সো তোমাকে কিন্তু ফুলি প্রিপেয়ার্ড হতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমার মার্ক চলে যাবে। তো এক্সাম থেকে বের হয়ে বলতে পারবে না যে আচ্ছা রে ওইটা তো পড়ি নাই, ওইটা তো কোনো বোর্ডে বা কোনো কোয়েশ্চেন আসে নাই, এটা তো বলা যাবে না। তোমাকে 100% প্রিপারেশন নিতে হবে, মানে কোয়েশ্চেন যেখান থেকে আসুক না কেন আমি যেন পারি, আমি যেন ফুল অ্যান্সার করতে পারি। আর আমরা এভাবেই কিন্তু পড়াই যেন কোনোটাই না ছুটে যায়। তো যাই হোক, শেল তাহলে শুড হবে, উইল তাহলে উড হয়ে যাবে, ক্যান তাহলে কুড হবে, মে তাহলে মাইট হবে, আর মাস্ট থাকলে মাস্টই হবে। আর ওইটা তোমাদের আসে নাই তাও বলে দেই, মাস্ট তাহলে দেখো মাস্ট হবে, এরপর একটা স্ল্যাশ দিয়ে হেড টু আছে। কেন এটা? মাস্ট দ্বারা যদি বোঝায় চিরন্তন সত্য একটা কাজ, চিরন্তন সত্য যদি বোঝায় মাস্ট দ্বারা, তখন মাস্ট দ্বারা মাস্টই থাকবে, পরিবর্তন হবে না। আর মাস্ট দ্বারা যখন চিরন্তন সত্য কোনো কিছু বোঝাবে না, তখন আমরা হ্যাড টু দিই। একটা এক্সাম্পল দিলে ভালো হয় ভাইয়া, তাই না? মনে করো আমি বললাম হি স্যাড টু মি, সে আমাকে বলেছিল উই মাস্ট ডাই, আমরা অবশ্যই মারা যাব। তো আমরা যে মারা যাব এটা চিরন্তন সত্য নাকি মিথ্যা? অবশ্যই সত্য। তো চিরন্তন সত্য হইলে মাস্টের কোনো পরিবর্তন হবে না। যদি আমি এটাকে চেঞ্জ করি তাহলে কি হবে? হি টোল্ড মি দ্যাট, তারপরে কি হবে? এখানে সাবজেক্ট কি আছে? উই, তারপরে মাস্ট আছে, যেহেতু চিরন্তন সত্য পরিবর্তন হবে না, উই মাস্ট, তারপরে ডাই, হুবহু হয়ে গেল। হি টোল্ড মি দ্যাট উই মাস্ট ডাই। এখন যদি সে আমাকে বলতো হি স্যাড টু মি, সে আমাকে বলেছিল উই মাস্ট ডু আওয়ার হোমওয়ার্ক, যে আমরা অবশ্যই আমাদের হোমওয়ার্ক করব। ভাইয়া তোমাদের স্যাররা বা তোমাদের স্যার বললে তো ম্যামও থাকতে পারেন অনেকের স্কুলে বা ক্লাসে, তো যদি এক কথায় বলি টিচার্স, তোমাদের টিচার্সরা যখন তোমাদেরকে এইচডব্লিউ দেন বা হোমওয়ার্ক দেন, তখন কি তোমরা সবাই হোমওয়ার্ক করে নাও? যারা ভালো তারা করে নেয়, আবার অনেক আছে কি মানে ইচ্ছা কইরেও মানে করে না, এরকম হয়, হয় না? তো এটা কিন্তু চিরন্তন সত্য না যে তুমি যে অবশ্যই করবা। তুমি মনে করো তোমার ক্লাসমেটসদেরকে বলতেছো এই আমরা আগামীকাল থেকে অবশ্যই হোমওয়ার্ক করব, দেখবো তোমার বান্ধবী একটা বলছে আরে আমি তো ভুল গেছি গা, মানে এরকম বলতে পারে। ঠিক আছে? সো এটা মাস্ট, এই সেন্টেন্স দ্বারা কিন্তু চিরন্তন সত্য কিছু বোঝাচ্ছে না। তো এই ক্ষেত্রে কিন্তু আবার হ্যাড টু হয়ে যাবে। যেমন হি টোল্ড মি দ্যাট, তারপরে যেহেতু এখানে উই বলছে, তো আমরা কি বলতে পারি যে হি সেড টু মি দ্যাট উই মাস্ট ডু আওয়ার হোমওয়ার্ক এভরিডে, যে আমরা অবশ্যই আমাদের হোমওয়ার্কটা করব। তো এই ক্ষেত্রে আমরা কীভাবে পরিবর্তন করতে পারি? হি টোল্ড মি দ্যাট দে, তারপরে আমরা এখানে দিয়ে দেবো হ্যাড টু, দে হ্যাড টু মেক দেয়ার হোমওয়ার্ক এভরিডে, তারা তারা তাদের প্রতিদিন হোমওয়ার্ক করতে হয়, এভাবে বলতে পারি আমরা। তো এই গেল তোমাদের টেন্সের পরিবর্তন। তারপরে দেখো ভাইয়া, এই যে আমরা এখানে যে পাইছিলাম রিপোর্টিং ভার্বের পরিবর্তন কীভাবে হবে পাঁচটাতে একসাথে বুঝিয়ে দিলাম, কমা ইনভার্টেড কমার পরিবর্তন পাঁচটাতে কীভাবে হবে এটাও বুঝিয়ে দিলাম, পার্সনের পরিবর্তন কীভাবে করবে এটাও বললাম, টেন্সের পরিবর্তনে বললাম, রইল বাকি ওয়ার্ড চেঞ্জ মানে শব্দের পরিবর্তন। এখানে শব্দের পরিবর্তন ভাইয়া মানে তোমাদের সবগুলো আসে না, তোমাদের সবচেয়ে বেশি তোমরা পাবা কি জানো? এই যে লাস্টে ইয়েস পাবা, নো পাবা, স্যার, এই তিনটা সবচেয়ে বেশি তোমাদের আসছে। তো এই বাকিগুলা কি দরকার নাই ভাইয়া? বাকিগুলার দরকার আছে মাঝে মধ্যে যদি চলে আসে। সো আমরা সবগুলাই পড়বো, এই এখানে বেশি ওয়ার্ডস নেই। আর তোমরা তো বুঝতেই পারতেছো, আমি শিওর তোমাদের কিন্তু ক্লাসটা অলরেডি ইজি মনে হচ্ছে। প্রথমে যেভাবে বক্সটা দেখছিলাম ম্যাজিক চার্ট বলছিলাম, খুবই হার্ড মনে হয়েছিল, তাই না? এখন কিন্তু অনেকের কাছে ইজি হয়ে গেছে। তো যাই হোক, কিছু শব্দের পরিবর্তন আমরা কিভাবে করব? যদি আমরা সেন্টেন্সে নাও পাই তখন দেন হবে, যদি হেয়ার থাকে হেয়ারের জায়গায় দেয়ার হবে, দিস থাকলে দ্যাট হবে, দিস থাকলে দোজ হবে, এগো থাকলে বিফোর হবে। হ্যাঁ, এটা আবার ছিল গতকালকে আমরা একটা সলভ করিয়েছিলাম, তখন এগোটা পেয়েছিলাম, ঠিক আছে? তারপরে দাস থাকলে সো হবে, কাম থাকলে গো হবে, টুডে থাকলে দ্যাট ডে, তারপরে আছে টু নাইট তাহলে দ্যাট নাইট হবে, ইয়েস্টারডে তাহলে দ্য প্রিভিয়াস ডে, অর ইভেন তোমরা দ্য ডে বিফোর দিতে পারো, যার যার ইচ্ছা। তো ইয়েস্টারডে তাহলে দ্য প্রিভিয়াস ডে, এটা হয়তো বা তোমাদের থাকতে পারে, কারণ এগুলো হচ্ছে কমন, ইয়েস্টারডে আর টুমরো এই দুইটা। আর ইয়েস নাও স্যার মানে ফ্রিকুয়েন্টলি আসছে, আমি দেখছি তোমাদের বইটা, আমি অনেকগুলো কোয়েশ্চেন্সই দেখেছি, ঠিক আছে? তো দেখো ইয়েস্টারডে তাহলে দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর, টুমরো তাহলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে, যে কোনো একটা দিলেই হয়ে যাবে। তারপরে হচ্ছে ইয়েস তাহলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হবে, আর নো তাহলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ হবে। আর বাকিগুলোও মানে আসছে। আর আমি তো মানে
কি বলবো, আমি ইন্টারের ক্লাস নেই বেসিক্যালি, ইন্টার এবং 10-এর, তো 8-এর ক্লাস নেওয়া হয় না, এই জন্য। তারপরেও কিন্তু আমি 25টা দেখছি, আমি যে না দেখে বলতেছি বিষয়টা এমনও না, আমি 25টা কোয়েশ্চেন্স দেখছি। ট্রুলি স্পিকিং আমি মানে বাকিগুলা খুবই কম পেয়েছি, বাট ওইগুলো হচ্ছে বেশি পাইছি, এই জন্য আমি মার্ক করে দিলাম। তো এই হচ্ছে, মানে একটু সুন্দর করে বলি, দিস ইজ আওয়ার ম্যাজিক চার্ট, এটা হচ্ছে আমাদের জাদুর যে চার্ট, বুঝতে পারছো ভাইয়া? সো তোমরা কি করবা, সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে নাও। মানে এখানে দেখো কিছু আছে তোমাদের, আচ্ছা আর একটু মার্ক করে দিই কোনগুলো তোমাদের বেশি লাগবে। আচ্ছা এখন রেড মার্ক আগেই দিয়ে দিলাম, পরে দিলে ভালো হইতো। আচ্ছা এখন গ্রিন দেই, সবুজ দেই। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স তোমাদের খুবই এটা জানতে হবে, ইন্টারোগেটিভ জানতে হবে, আর ইম্পারেটিভের মধ্যে শুধু ওইটা ল্যাটারটা জানতে হবে, আর এক্সক্লেমেটরি খুবই কম। এই তিনটা পার্ট, মানে এই তিনটা, অনেকগুলো তাহলে সমস্যা নাই ভাইয়া। এই তিনটার জন্য কিভাবে পরিবর্তন করবা, জাস্ট এগুলা তো সেম। এই যে টেন্সের পরিবর্তন সবার ক্ষেত্রে লাগবে, কিছু শব্দের পরিবর্তন যেগুলা লাগবে, যেমন ইয়েস, নো, স্যার আর ইয়েস্টারডে, টুমরো, এগুলা কমন আসছে। এরপরে টেন্সের পরিবর্তন হচ্ছে তোমাদের এইগুলা সবচেয়ে বেশি আসছে, এগুলা লাগবে। তারপরে পার্সনের পরিবর্তন মিস নেই, সবগুলোই লাগবে। তারপরে হচ্ছে আর এসআরডিভের তো এটার সাথে এটা অবশ্যই আসবে, এটা আসবে, এটা আসবে, এটা আসবে, আর এখানে হচ্ছে এটা, আর এটার সাথে হচ্ছে এটা, আর বাকিগুলো খুবই কম আসছে। আচ্ছা এখন হচ্ছে কি আমি বলে দিই, এই যে গ্রিন মার্ক দেওয়া এগুলা হচ্ছে সবচেয়ে বেশি আসছে, তার মানে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ আর ইম্পারেটিভের ল্যাট, এই তিনটার ফাংশনস বা ইউজেস জানলে কিন্তু তুমি ফুল মার্ক পেয়ে যাচ্ছ। আর তারপরে সম্পূর্ণটা পড়লে তোমার একটা মার্কও ছুটবে না, ছুটার কোনো চান্স নেই, সব পড়াই দিলাম ভাই। এই জিনিসটাই ইন্টারে পড়াই, হয়তো বা একটু অন্যভাবে পড়াই। আবার 10-এ নাই আনফর্চুনেটলি, 26 এবং 27 ব্যাচেও নাই, আর 28 ব্যাচের ব্যাচে হয়তো বা থাকতে পারে, আমি সিলেবাসটা দেখি নাই। তো যাই হোক, তোমাদের জন্য যেটা বললাম, এই যে গ্রিন মার্ক বা গ্রিন সিগন্যাল যেগুলো আছে, এইগুলা কিন্তু অবশ্যই তোমাদের জানতে হবে। সো এখন তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যে সম্পূর্ণটা জানলে তোমরা সব জানো ন্যারেশনে, আর কখনো জীবনেও প্রবলেম হবে না, সবটুকু যদি জানো সারা জীবন কাজে লাগবে। আই হোপ তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিছো, ঠিক আছে? তো আমরা যে এই চার্টটা পড়লাম, এই চার্টটা পড়ার পর এখন আমরা প্রমাণ দিই আসলে আমরা সলভ করতে পারি কিনা চার্ট দেখে। এখানে কিছু এক্সাম্পলস সেট করা আছে, দেখো এখন তোমরা নিজেরাই পারবা। এখানে কি বলছে যে 1 নাম্বার, হি সেজ টু মি। আচ্ছা এটা একটা এক্সেপশন, তোমাদের এক্সেপশন আবার আসে না, তারপরেও বলে দেই যেহেতু চলে আসছে প্রথমেই। যখন রিপোর্টিং ভার্ব, এটা তোমরা জানো ইনভার্টেড কমার ভিতরে যা আছে, ইউ আর এ গুড স্টুডেন্ট, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর হি সেজ টু মি এটা হচ্ছে তোমাদের রিপোর্টিং ভার্ব, তাই না? তো এটা এটা একটা এক্সেপশন তোমরা লিখে রাখবা, যেটা হচ্ছে কি যখন আমরা রিপোর্টিং ভার্বে প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স পাই। কোন টেন্স পাই ভাইয়া? প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স থাকলে তখন এই রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন হয় না। সাথে আর কি হয় জানো? সাথে হচ্ছে এই যে তোমার রিপোর্টেড স্পিচের টেন্সেরও পরিবর্তন হয় না, এটা লিখে রাখো। যদি না বুঝে দেখো পজ করো, আবার শুনো, তারপরে আবার লিখো, তারপরে লিখো, আবার না মানে পরে লিখে নিও সুন্দর করে। আবার যদি বলি, রিপোর্টিং ভার্বে প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স থাকলে রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয় না, তাছাড়া রিপোর্টেড স্পিচের টেন্সেরও পরিবর্তন হয় না। বুঝতে পারছো? এখন আমরা সলভ করি। হি সেজ টু মি, এই সেজ তো হচ্ছে প্রেজেন্ট টেন্সের ভার্ব, যেহেতু প্রেজেন্ট আছে সো এটার পরিবর্তনই হবে না, হুবহু হবে যে হি সেজ টু মি, মানে শুধুমাত্র রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন করলাম না। তারপরে ইউ আর এ গুড স্টুডেন্ট, ইউ হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে ভার্ব, আর এই সবটুকুকে ধরে নিলাম একটা অবজেক্ট, ঠিক আছে? তো এটা যেহেতু অ্যাসার্টিভ আছে, কমা ইনভার্টেড কমার পরিবর্তনে কি হবে? দ্যাট হবে। আচ্ছা লিখলাম দ্যাট। তারপরে হচ্ছে পার্সনের পরিবর্তন, ইউ, ইউ কোন পার্সন ভাইয়া? সেকেন্ড পার্সন। গতকালকে বলছিলাম আমি থাকলে ফার্স্ট পার্সন, তুমি থাকলে সেকেন্ড পার্সন, আমি তুমি না থাকলে থার্ড পার্সন। সো এটা যেহেতু সেকেন্ড পার্সন আছে, তার পরিবর্তন কার সাথে হবে? অবজেক্টের সাথে। কিসের অবজেক্ট? রিপোর্টিং ভার্বের। দেখো এখানে কিন্তু লেখা আছে, যদি রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন থাকলে তার পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে, ঠিক আছে? তো এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট কোনটা? মি। ইউ আছে এখানে সাবজেক্টিভ আকারে, এখানে যে ফর্মে থাকবে ওই ফর্মেই এটাকে করতে হবে। তো ইউ আছে এখানে সাবজেক্টিভ ফর্মে, তো এখানে মি কি সাবজেক্টিভ ফর্মে আছে? দেখো তো পার্সনের জায়গায় আমি পড়াইছিলাম তোমাদেরকে গতকালকে, মি কি সাবজেক্টিভে আছে নাকি অবজেক্টিভ আছে ভাইয়া? অবজেক্টিভে আছে। তো মি এর সাবজেক্টিভ ফর্ম কি? এই যে দেখো মি এর সাবজেক্টিভ ফর্ম আই, সাবজেক্ট এখানে লেখা আছে। তো আমরা এখানে কি দিব? আমরা এখানে কি দিব ভাইয়া বলো? আমরা এখানে দিব আই, সাবজেক্টিভ ফর্ম। তারপরে দেখো টেন্সের পরিবর্তন হয় না। কেন হয় না? কারণ রিপোর্টিং ভার্বে এখানে প্রেজেন্ট টেন্স আছে, মানে প্রেজেন্ট
অথবা ফিউচার, এই দুইটা টেন্স থাকলে তোমার পরিবর্তন হয় না, মানে রিপোর্টিং ভার্ব হুবহু বসে যায়। আর ওই দিকে কি হয়, টেন্সের পরিবর্তন হয় না। যেহেতু এখানে আর আছে প্রেজেন্টে, আমরা নর্মালি এটা কি করে ফেলতাম, পাস্ট টেন্স করে ফেলতাম, প্রথমেই কিন্তু কাটা চলে যেত, তাই না? তো এটা টেন্সের পরিবর্তন হবে না। এখন ইউ এর সাথে আর বসে, আই এর সাথে কি আর বসবে না ভাইয়া, আই এর সাথে কি হবে, এম হবে, আই এম। তারপরে হচ্ছে কি বাকি কি আছে, এ গুড স্টুডেন্ট, এ গুড স্টুডেন্ট, এই তো হয়ে গেল। তারপরে দেখো, দ্য টিচার সেড টু মি, শিক্ষক আমাকে বলেছিলেন, ইউ মে কাম টুমরো, তুমি আগামীকাল আসতে পারো। ওইটাকে আমরা কিভাবে করব, দ্য টিচার আছে সাবজেক্ট, এখানে স্যাড হচ্ছে পাস্ট টেন্স, এখানে নো প্রবলেম, এটা পরিবর্তন করতে পারবো। তো আমরা প্রথমে লিখব দ্য টিচার, তারপরে এই স্যাড টু, যেহেতু সেন্টেন্সটা ইউ, সাবজেক্ট আছে, ভার্ব আছে, ইউ হচ্ছে সাবজেক্ট, মে কাম হচ্ছে ভার্ব, টুমরো ধরলাম এখানে, এটা যদিও একটা অ্যাডভার্ব, তো ধরলাম এখানে অবজেক্ট ধরা দরকার নাই, এটা আবার বললে আবার প্রবলেম, কারণ অবজেক্ট আসলে এটা না, এটা অ্যাডভার্ব। তো সাবজেক্ট ভার্ব আছে, তো সাবজেক্ট এবং ভার্ব থাকলে একটা সেন্টেন্স কিন্তু হয়ে যায়। তো দ্য টিচার, এখানে যেহেতু স্যাড টু আছে, তার পরিবর্তন আমরা কি দিয়ে করব, যেহেতু সেন্টেন্সটা অ্যাসার্টিভ, টোল্ড দিয়ে করব। অবজেক্ট আছে কি এখানে, মি, কমা ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে, দ্যাট হবে। কেন দ্যাট হবে, কারণ সেন্টেন্সটা অ্যাসার্টিভ। বুঝতে পারছো, যে দ্য টিচার টোল্ড মি দ্যাট। তারপরে দেখো এখানে আছে ইউ, ইউ, ইউ কোন পারসন ভাইয়া, সেকেন্ড পারসন, একটু আগেই বলছি, তো সেকেন্ড পারসন থাকলে তার পরিবর্তন হয় অবজেক্টের সাথে, এখানে আছে মি, তো মি এর সাবজেক্টিভ ফর্ম কি হবে, আই, সো এখানে লিখবো আমি আই। এই যে দেখো এখানে আছে মে, দেখো তোমাদের এখানে কিন্তু টেন্সের পরিবর্তনের ক্ষেত্রে বলছিলাম মে থাকলে মাইট হয়, সো যেহেতু এখানে মে আছে, সো আমরা এখানে কি দিব, মাইট দিয়ে দিব, মাইট। তারপরে দেখো আছে এখানে কি, কাম, লিখলাম আমরা এখানে কাম। আচ্ছা, এখানে আরেকটা এক্সেপশন আছে, দেখো আমি এখানে বলছিলাম যে কাম থাকলে গো হয়, মনে রাখবা ভাইয়া, কাম থাকলে গো তখনই হবে যখন সেন্টেন্সটা হবে কি তোমার ইম্পারেটিভ, যখন সেন্টেন্সটা ইম্পারেটিভ হবে তখনই কাম থাকলে গো হবে, অন্যথায় কোনো পরিবর্তন হবে না। এই সেন্টেন্স কি ইম্পারেটিভ ছিল, এই সেন্টেন্স কিন্তু ইম্পারেটিভ না, অ্যাসার্টিভে আছে, সো এখানে পরিবর্তন হবে না। আর টুমরো তাহলে কি হবে, দ্য নেক্সট ডে, আমি লিখে দিলাম এখানে দ্য নেক্সট ডে, এই তো শেষ। দ্য টিচার টোল্ড মি দ্যাট আই মাইট কাম দ্য নেক্সট ডে, অথবা কেউ দিতে পারো দ্য ফলোইং ডে। আচ্ছা, 2 নাম্বার ডান। 3 নম্বরে যাই। নীলুফা স্যাড টু রুবি, যে নীলুফা রুবিকে বলেছিল, আই উইল হেল্প ইউ ওয়েন ইউ নিড, আমি তোমাকে সাহায্য করব যখন তোমার প্রয়োজন হয়। বুঝতে পারছো, তো দেখো আমরা কিভাবে সলভ করব। সেট টু আছে, এটা আই উইল হেল্প ইউ, আই হচ্ছে সাবজেক্ট, উইল হেল্প হচ্ছে ভার্ব, আর ইউ হচ্ছে অবজেক্ট, তারপর এক্সটেনশন আছে, ঠিক আছে। তো ওইটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমরা পরিবর্তনটা করবো কিভাবে, প্রথমে সাবজেক্ট আছে নীলুফা, আমরা এখানে নীলুফা লিখে দিলাম। তারপরে সেট টু আছে, সেট টুর পরিবর্তে কি বসে ভাইয়া, টোল্ড বসে দিলাম এখানে টোল্ড। তারপরে অবজেক্ট আছে কি, রুবি, লিখলাম এখানে রুবি, যেহেতু সেন্টেন্সটা অ্যাসার্টিভ, কমা ইনভার্টেডের পরিবর্তে কি হবে, দ্যাট হবে। তারপরে সাবজেক্ট আছে এখানে আই, আই কোন পারসন, ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন কার সাথে পরিবর্তন হয়, স্পিকারের সাথে, স্পিকার কে আছে এখানে, নীলুফা, তো নীলুফা হচ্ছে একটা মেয়ের নাম, তো এখানে আই তো হচ্ছে প্রোনাউন, নীলুফা তো ওখানে আছে নীলুফা নাউন, তো সমস্যা নাই, নীলুফা হচ্ছে একটা মেয়ের নাম, তো মেয়ের নামের প্রোনাউন কি হয়, শি হয়, তো আমি যদি এখানে শি দিয়ে দেই তাহলে আমার অ্যান্সারটা কারেক্ট। তারপরে দেখো উইল আছে, তো দেখো আমরা এই চার্টে পড়ছিলাম, উইল তাহলে কি হবে, উইল তাহলে উড হবে, সো আমরা যদি এখানে উড দিয়ে দেই তাহলে কিন্তু হয়ে যাবে উড, যে শি উড, তারপরে হচ্ছে কি হেল্প, তো লিখলাম এখানে হেল্প। তারপরে দেখো পার্সন আছে ইউ, তো পার্সন যত জায়গায় থাকবে তত জায়গায় পরিবর্তন হবে, তো ইউ আছে এখানে পার্সন, তো আমরা এটা কিভাবে পরিবর্তন করব, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, তার পরিবর্তন হবে কার সাথে, অবজেক্টের সাথে, তো অবজেক্ট আছে কি রুবি, তো রুবির প্রোনাউন কি, রুবিও তো একটা মেয়ের নাম, শি হবে। তো এখানে দেখো আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব, কেন পার্সনটা জানা দরকার, গতকালকে কেন পার্সন আগে পড়ে এসেছে, দেখো আই হচ্ছে সাবজেক্ট, উইল হেল্প হচ্ছে ভার্ব, আর ইউ হচ্ছে এখানে অবজেক্ট, তো এখানে আছে অবজেক্ট আকারে, তো এখানে মেয়ের নাম আছে রুবি, রুবির পরিবর্তে কি বসে শি, তো এখানে দেখো ভাইয়া চার্টে দেখো এখানে শি যদি দেই আমি, দেখো শি দিলাম, তো শি তো এটা সাবজেক্টিভ ফর্ম, কিন্তু ওই জায়গায় তো অবজেক্টিভ ফর্মে আছে, তো নো প্রবলেম, এখানে চার্ট আছে, শি এর অবজেক্টিভ ফর্ম কি, হার, সো এখানে আমরা হার দিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা কারেক্ট হবে। সো এখানে লিখবো শি উড হেল্প হার। এখন বলতে পারে ভাইয়া এখানে শি এটা দ্বারা যে নীলুফাকে বোঝাচ্ছে বা রুবিকে বোঝাচ্ছে, আমি বুঝবো কিভাবে, ওইটার জন্য তুমি ক্লিয়ার করতে পারো, এখানে ব্র্যাকেট দিয়ে তুমি লিখতে পারো যে এখানে এটা হচ্ছে নীলুফার জন্য এন দিয়ে দিবা, আর ওইটা হচ্ছে রুবির জন্য, সো এখানে আর দিয়ে দিবা, ক্লিয়ার হয়ে গেল, যে
নীলিফার টোল্ড রুবি দ্যাট শি উড হেল্প হার, তারপরে আছে ওয়েন, তারপরে আছে ইউ, ওয়েন ইউ নিড, যখন তোমার প্রয়োজন। এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, নিড হচ্ছে ভার্ব। তো এখানে আছে ইউ, ইউ কোন পার্সন ভাইয়া? ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, তার পরিবর্তন কার সাথে হবে? অবজেক্টের সাথে। তো এটার পরিবর্তন ওই রুবির সাথে হবে। কিন্তু এখানে দেখো ইউ নিড, নিড হচ্ছে ভার্ব, আর ভার্বের আগে কি? সাবজেক্ট। এখানে কিন্তু সাবজেক্টিভ আকারে আছে। রুবি হচ্ছে একটা মেয়ের নাম, তার প্রোনাউন কি হবে? শি হবে। যেহেতু এখানে সাবজেক্টিভ ফর্মে আছে, সো এখানে আমরা সাবজেক্টিভ ফর্মে শি দিব, আর ব্র্যাকেট দিয়ে এটাকে রুবিকে বোঝানো হচ্ছে। তারপর আছে নিড, নিড হচ্ছে মানে V1 প্রেজেন্ট টেন্সে আছে। যদি প্রেজেন্ট টেন্স থাকে আমরা কোন টেন্স করি? পাস্ট টেন্স। এখানে নিড থেকে পাস্ট টেন্স হয়ে যাবে কি? নিডিড। এই তো, নীলুফা টোল্ড রুবি দ্যাট শি উড হেল্প হার ওয়েন শি নিডিড, যখন তার প্রয়োজন হবে তখন সে তাকে সাহায্য করবে। কি ভাইয়ারা বুঝতে পারছো? আই হোপ তোমরা বুঝতে পারছো। এগুলা হচ্ছে প্রথম তিনটাই ছিল আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের। আমরা এখন যাব ইন্টারোগেটিভ সেন্টেন্সে, দেখি আমরা কিভাবে সলভ করতে পারি। দেখো 4 নম্বরে কি বলছে? রেহানা সেড টু হার ব্রাদার, যে রেহানা তার ভাইকে বলেছিল হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করেছো? রেহানা কারে বলছে? তার বাইরে, যে তুমি কি কাজটা করেছো। তো দেখো আমরা এটা প্রথম কাজটা কি, আমরা যখন নারেশন সলভ করব প্রথমেই দেখব আমরা যে এই ইনভার্টেড কমার ভিতরে যে কোন সেন্টেন্সটা আছে। হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, হ্যাভ ইউ, হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, লাস্টে কোয়েশ্চেন মার্ক আছে। তো লাস্টে যদি কোয়েশ্চেন মার্ক থাকে আমরা জানি কি সেন্টেন্সে ইন্টারোগেটিভ, তাই না? তো যেহেতু আমরা জানি ইন্টারোগেটিভ, সো আমরা কিভাবে সলভ করব? প্রথমে সাবজেক্ট আছে রেহানা, সাবজেক্ট আমরা রেহানা লিখলাম, সেন্টেন্স হচ্ছে ইন্টারোগেটিভ। তো আমরা ম্যাজিক চার্টটা এখানে আছে। তো তারপরে ইন্টারোগেটিভ হলে কি হয়? রিপোর্টিং ভার্বের পরিবর্তে আস্কড হয়। তো আমরা এখানে রিপোর্টিং ভার্ব পাইলাম এখানে সেড টু, যেহেতু সেন্টেন্সটা ইন্টারোগেটিভ এই জন্য এখানে হয়ে যাবে আস্কড। কি ভাইয়া বুঝতে পারছো? এখানে আস্কড দিয়ে দিলাম। তারপরে অবজেক্ট কি আছে? হার ব্রাদার, লিখলাম এখানে হার ব্রাদার। তারপরে দেখো যে আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তন করলাম এখানে আস্ক দিয়ে, কমা ইনভার্টেড কমার পরিবর্তন, যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় ইফ হবে, আর ডাব্লিউএস কোয়েশ্চন থাকলে ডাব্লিউএস কোয়েশ্চন ওয়ার্ড হবে। আচ্ছা এখন দেখি, হ্যাভ, হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব। তো যদি অক্সিলারি ভার্ব হয় তাহলে এই কমা ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে ভাইয়া? ইফ হবে, দিলাম এখানে ইফ। বুঝতে পারছো? তারপরে আমি একটা কথা বলছিলাম ভাইয়া, দেখো মনে আছে কিনা তোমাদের, যে সেন্টেন্স ডিরেক্ট নারেশনে যে সেন্টেন্সই হোক না কেন, যখন তুমি ইনডিরেক্ট করবা সেটা হয়ে যাবে কি? অ্যাসার্টিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে হয়? প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে, তাই না? তো চলো আমরা আবার আমাদের স্লাইডে যাই। দেখো তো ইফ, যেহেতু সেন্টেন্সটা ইন্টারোগেটিভ আমরা এখন করতেছি কি? ইনডিরেক্ট। তো আমাদের প্রথমে লাগবে সাবজেক্ট, হ্যাভ ইউ, ইউ হচ্ছে এখানে সাবজেক্ট, এটা কোন পার্সন? সেকেন্ড পার্সন, তার পরিবর্তন কার সাথে হয়? অবজেক্টের সাথে, হার ব্রাদার। তো হার ব্রাদার মানে তার ভাই, তার ভাইয়ের প্রোনাউন কি হবে? হি হবে, ইফ হি। আচ্ছা আমরা পার্সনের পরিবর্তন করলাম, তারপরে আমরা পার্সনের পরিবর্তন করলাম, করার পর হচ্ছে আমাদের টেন্সের পরিবর্তন। এখন আমরা দেখি এটা কোন টেন্সে আছে, যে এটা কোন টেন্সে আছে আমরা একটু দেখে নেই। যেখানে বলছে হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করেছো, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে আমরা কি করি দেখো তো ভাইয়া? পিপি, পিএপি, মানে প্রেজেন্ট পারফেক্ট থাকলে, পারফেক্ট থাকলে আমরা পাস্ট পারফেক্ট করে থাকি, তাই না? তো চলো আমরা পাস্ট পারফেক্ট করি এটাকে। তো পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? এই দেখছো, আবার টেন্সও লাগে, সমস্যা নেই, আমরা তো আসছি যে আমরা পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি দেখো এখানে আছে। দেখো পাস্ট পারফেক্ট প্রথমে সাবজেক্ট হবে, তারপরে হেড হবে, তারপরে V3, তারপরে অবজেক্ট। অবজেক্ট থাকতে পারে, নাও থাকতে পারে, সাবজেক্ট হেড তারপরে V3। চলো আমরা এখন যাই। এখানে সাবজেক্ট আছে হি, তারপরে কি হবে নিয়মের? হেড, তারপরে V3। এখানে এই যে দেখো ডান নিজেই হচ্ছে V3, হ্যাঁ ইফ হি হ্যাড ডান। তারপরে আছে কি? যে দা ওয়ার্ক এক্সট্রা আছে, দা ওয়ার্ক। এই দেখছো সেন্টেন্স ছিল এটা ইন্টারোগেটিভ, হয়ে গেছে অ্যাসার্টিভ। এই জন্য আমি বলছিলাম যে তোমাদের সেন্টেন্স ডিরেক্টে যাই তা হোক না কেন, যখন তুমি ইনডিরেক্ট করবা সেটা হয়ে যাবে অ্যাসার্টিভ। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। আচ্ছা তারপরে দেখো 5 নাম্বার, তিশা সেড টু শিফা, যে তিশা শিফাকে বলেছিল ওয়াই ডিড ইউ নট কাম টু কলেজ ইয়েস্টারডে, তুমি গতকালকে কেন কলেজে আসোনি? কে বলছে? তিশা বলছে শিফাকে। বুঝতে পারছো? তো এটা কি কোন সেন্টেন্স? দেখো আমরা ইজিলি চিনতে পারতেছি, লাস্টে হচ্ছে কোয়েশ্চেন মার্ক আছে, দ্যাট মিনস এটা ইন্টারোগেটিভ। আমরা কিভাবে সলভ করব? আমাদের সাবজেক্ট কি আছে এখানে? তিশা। সো প্রথমে আমরা এখানে লিখে নিলাম সাবজেক্ট, তিশা লিখে নিলাম। তারপরে যেহেতু সেন্টেন্সটা ইন্টারোগেটিভ, সেড টু আছে ভার্ব, রিপোর্টিং ভার্বের পরিবর্তন আমরা কি দিয়ে করি?
ইন্টারোগেটিভ হইলে আস্কড দিয়ে করি, তাই না? তো আমরা এখানে দিলাম কি আস্কড। কাকে জিজ্ঞাসা করছে? শিফাকে। লিখলাম এখানে শিফা, যে তিশা আস্কড শিফা। তারপরে কি আমাদের পরিবর্তন, মানে কমা ইনভার্টেড কমার পরিবর্তন। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি অক্সিলারি দিয়ে হয় ইফ, আর ডাব্লিউএস কোয়েশ্চন ওয়ার্ড থাকলে ডাব্লিউএস কোয়েশ্চন ওয়ার্ডটাই হয়ে যাবে। তো আমরা এক্সাম্পলে দেখি তো কি দিয়ে শুরু আছে, ওয়াই। ওয়াই হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চন ওয়ার্ড, সো এখানে আমরা ডাব্লিউএস কোয়েশ্চন ওয়ার্ডের লিখবো, আর লিখবো না। তারপরে সেন্টেন্স আছে ইন্টারোগেটিভ, কিন্তু ভাইয়া আমরা যখন ইন্টারঅ্যাক্ট করব সেটা কি হবে, অ্যাসার্টিভ হয়ে যাবে। প্রথমে সাবজেক্ট লাগবে, ওয়াই ডিড ইউ, এই যে ইউ হচ্ছে সাবজেক্ট, ইউ কোন পারসন, সেকেন্ড পারসন, তার পরিবর্তন কার সাথে হবে, অবজেক্টের সাথে। অবজেক্ট এখানে কে আছে, শিফা। শিফা হচ্ছে একটা মেয়ের নাম, তার প্রোনাউন কি হবে, শি হবে। লিখলাম আমরা এখানে শি। এখন ভাইয়া দেখো তিশাও হচ্ছে একটা মেয়ের নাম, তো এটা শি শিফার জন্য লিখলাম নাকি তিশার জন্য লিখলাম, এটা তো বোঝা যাচ্ছে না। সো আমি ব্র্যাকেটে যদি এস দিয়ে দিই তাহলে বোঝা গেল এটা হচ্ছে শিফার জন্য লিখলাম। আচ্ছা, তো আমরা এখানে পার্সনের পরিবর্তন করলাম। পার্সনের পরিবর্তনের পরে আমাদের কি লাগে, টেন্সের পরিবর্তন। তো চলো আমরা দেখি এখানে কোন টেন্সে আছে। ওয়াই ডিড ইউ নট কাম টু কলেজ ইয়েস্টারডে, তুমি গতকালকে কেন কলেজে আসোনি? তো ওয়াই ডিড আছে, তো এটা দ্বারা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট হয়। তো পাস্ট ইনডিফিনিট যদি থাকে আমরা কোন টেন্স করি, দেখো PAI, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে, তাই না? তো পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি, দেখো একটু আগে আমরা এটাও পেয়েছিলাম যে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে হেড, তারপরে V3। তো চলো দেখো আমরা কিন্তু একেবারে প্রমাণ দিয়ে দিয়ে পড়াচ্ছি, মানে আমি এমন কিছুই কিন্তু আমার মন মতো করে বলতেছি না, যাই বলতেছি মানে শুরু থেকে মানে একটা দেখে একটা স্টেপ বাই স্টেপ কিন্তু আমি মানে এভিডেন্স প্রমাণ দিয়েই কিন্তু পড়াচ্ছি। তো দেখো এখানে যেহেতু পাস্ট পারফেক্ট হবে তার স্ট্রাকচার কি, সাবজেক্টের পরে হেড লাগবে, সাবজেক্ট সি দিলাম, তারপরে হেড, তারপরে V3 লাগবে, কাম। কামের V3 কি বলো তো ভাইয়া, কাম, কেম, কাম। সো এখানে আমি লিখবো কাম, যে ওয়াই শি হ্যাড কাম। আচ্ছা এখানে দেখো ভাইয়া এখানে একটা যে ওয়াই ডিড ইউ নট কাম, মানে এখানে নেগেটিভ আছে, সো নো প্রবলেম, এখানে হ্যাডেন্ট দিয়ে দিব। ওয়াই শি হ্যাডেন্ট, তারপরে আছে কি কাম, তারপরে কি টু কলেজ। এখন দেখো ভাইয়া এখানে আছে ইয়েস্টারডে। দেখো আমরা এই চার্টে কিন্তু বলছিলাম কিছু শব্দের পরিবর্তন, যদি ইয়েস্টারডে থাকে, এই যে ইয়েস্টারডে থাকলে কি হয়, দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর, তোমরা একটা শিখবা, প্রথমটা শিখলে হবে দ্য প্রিভিয়াস ডে। সো আমরা যদি এখানে দ্য প্রিভিয়াস ডে দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সটা কারেক্ট, দ্য প্রিভিয়াস ডে। এই তো হয়ে গেল। তারপরে দেখো 6 নম্বর, এটা কি বলছে যে আচ্ছা এটা তোমরাই হয়তো বা পারবা, এটা তোমাদের HW, যে রিমা স্যাড টু লিমা, যে রিমা লিমাকে বলেছিল ডু ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, এটা তোমাদের HW। তোমরা এটা কমেন্ট সেকশনে জানাবা এটার অ্যান্সার কি হবে, ঠিক আছে? এটা তোমাদেরকে দিয়ে দিলাম। তারপরে দেখো 7 নম্বরে যাই। 7 নম্বরে কি বলছে, এটা কি স্লাইড পরেরটাতে আছে সমান না, এখানে লিখতে হবে অ্যান্সারটা, যে হি স্যাড টু মি, সে আমাকে বলেছিল প্লিজ গিভ মি সাম মানি, সে আমাকে বলেছিল যে দয়া করে আমাকে কিছু টাকা দাও। এটা বুঝাই যাচ্ছে, এই যে প্লিজ বা কাইন্ডলি থাকলে ডিরেক্ট বুঝে নিবা এখানে অনুরোধ করা হচ্ছে, মানে এখানে রিকোয়েস্টেড হবে। তো এটা কোন সেন্টেন্স ভাইয়া বলো তো, প্লিজ গিভ মি সাম মানি। দেখো তোমাদের জন্য কিন্তু এখানে আমরা লিখে রাখছিলাম যে যদি কোনো একটা সেন্টেন্সের শুরুতে V1, ডোন্ট, লেটস, লেট, প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ অথবা নেভার থাকে তাহলে সেটা হয় কি ইম্পারেটিভ। এখানে যেহেতু প্লিজ দিয়ে শুরু হয়েছে দ্যাট মিনস সেন্টেন্সটা কি ইম্পারেটিভ। সো আমরা এটা কিভাবে সলভ করব দেখো। তো ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে পরিবর্তন করি, প্রথমে কি করতে হয় ইম্পারেটিভে, প্রথমে হচ্ছে সাবজেক্ট যা আছে তাই, এটা দিলাম হি। এই যে স্যাড টু, যেহেতু প্লিজ দিয়ে রিকোয়েস্ট বোঝাচ্ছে তো এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি হবে রিকোয়েস্টেড। রিকোয়েস্টেড কাকে রিকোয়েস্ট করছিল, আমাকে, হি রিকোয়েস্টেড বি, সে আমাকে অনুরোধ করেছিল। তারপরে কি দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে তো রিকোয়েস্ট দিলাম, তারপরে যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় টু দিতে হবে, আর যদি নেগেটিভ হয় নট টু দিতে হবে। সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ বলো তো ভাইয়া, প্লিজ গিভ মি সাম মানি, আমাকে কিছু টাকা দাও, এখানে কি না কিছু আছে না, যেহেতু অ্যাফার্মেটিভ আছে সো আমরা এখানে দিব টু। তারপরে কি লাগবে দেখো, নিয়মটা এখানে দেখো লেখা আছে, টু এর পরে হবে কি V1 মানে মূল ভার্ব হবে, তারপরে এক্সটেনশন। তো আমরা যাই, তো মূল ভার্ব কি আছে প্লিজ গিভ, এই যে গিভ হচ্ছে মূল ভার্ব, সো আমি এখানে লিখলাম গিভ, তারপরে এক্সটেনশন। এখন তুমি কি ডিরেক্ট মি সাম মানে দিয়ে দিবা, না ভাইয়া তোমার এখানে পার্সন আছে, পার্সন যত জায়গায় থাকবে তত জায়গায় পরিবর্তন হবে। মি কোন পার্সন, ফার্স্ট পার্সন, তার পরিবর্তন হবে কার সাথে, সাবজেক্টের সাথে। সাবজেক্ট কি আছে এখানে হি, তো হি এর এখানে মি আছে অবজেক্টিভ ফর্মে, তো হি এর অবজেক্টিভ ফর্ম কি হিম, তো আমরা এখানে লিখলাম হিম, তারপরে এক্সট্রা কি আছে সাম মানি। এই তো হয়ে গেল যে হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম সাম মানি।
বুঝতে পারছো ভাইয়া? তারপরে দেখো, আচ্ছা তোমাদের যেহেতু ল্যাট দিয়ে আছে, ল্যাটাস দিয়ে যেহেতু নাই, ওইটা আমি বলে দিচ্ছি, পড়াইছি তোমাদের। এটা হচ্ছে HW, তোমরা নিজেরা করে নিবা। এটা ইম্পর্টেন্ট, কারণ এটা দিয়ে ল্যাট দিয়ে তোমাদের ক্লাস 8-এ অনেকগুলো আসছে। সো আমি ওইটা করাইয়া দেই, আর ওইটা তোমরা ক্রিয়েটিভলি তোমরা লিখবা। তোমরা যেহেতু ক্লাসটা তোমরা ফুললি করবা, করার পর তোমরা এটা সলভ করবা, সলভ করে আমাকে কমেন্ট সেকশনে জানাবা, আমি চেক করব, ঠিক আছে? তো দেখো 9 নম্বরে কি বলছে, সালমা সেড টু রাবেয়া, যে সালমা রাবেয়াকে বলেছিল লেট মি হেল্প ইউ, যে যে তোমাকে আমাকে সাহায্য করতে দাও। মানে মনে করো সামনাসামনি বলছে, আচ্ছা ঠিক আছে, যে সালমাই বলতেছে রাবেয়ারে, মনে করো আমি তোমাকে বললাম আচ্ছা ঠিক আছে আমাকে সাহায্য করতে দাও, মানে আমি তোমাকে বলছি যে আমাকে সাহায্য করতে দাও। তো এখানে লেট দিয়ে আছে। তো দেখো আমরা রুলটা কি পড়ছিলাম, লেট দিয়ে যদি থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে প্রথমে কি হবে, রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি হবে, টোল্ড হবে। আচ্ছা আমরা স্টেপ বাই স্টেপ সামনে যাই। তো প্রথমে কি দেখো, যে হি আছে, সরি সালমা আছে, সালমা কাকে বলছিল, রাবেয়াকে বলছিল। তো প্রথমে সালমা লিখলাম সাবজেক্ট, আর যেহেতু লেট দিয়ে আছে এই জন্য রিপোর্টিং ভার্বের পরিবর্তন এখানে টোল্ড দিয়ে করবো। সে কাকে বলছিল, রাবেয়াকে বলছিল, লিখলাম এখানে আমি রাবেয়া, যে সালমা টোল্ড রাবেয়া, সালমা রাবেয়াকে বলেছিল। তারপরে কি দেখো ভাইয়া, যে আমরা এখানে লেটের পরিবর্তে টোল্ড দিলাম, তারপরে কমা ইনভার্টেড কমার পরিবর্তন কি হবে, দ্যাট দিয়ে হবে। সো আমরা এখানে দ্যাট লিখি, যে লিখলাম এখানে দ্যাট, এটা কিসের পরিবর্তে লিখলাম, এই যে কমা ইনভার্টেড কমার পরিবর্তন। তারপরে কি ভাইয়া দেখো, যে আমরা এখানে দ্যাট দিলাম, তারপরে সাবজেক্ট লাগবে, সাবজেক্টের পরে একটা মাইট হবে। আচ্ছা আমরা এখন সাবজেক্ট কিভাবে দিব, এখানে কিন্তু আমাদের একটু ঝামেলা আছে। দেখো এখানে কি আছে, যে মি আছে, মি কোন পার্সন বলো তো, মি কোন পার্সন, মি হচ্ছে ফার্স্ট পার্সন। তো ফার্স্ট পার্সন থাকলে তার পরিবর্তন কার সাথে হয়, সাবজেক্টের সাথে। সাবজেক্ট কি আছে এখানে, সালমা। তো মি এখানে বলছে লেট মি, মি এখানে অবজেক্টিভ ফর্মে আছে। এখন মনে করবা যে সালমা তার প্রোনাউন হচ্ছে শি, তো আমি এখানে হার দিয়ে দিব। না ভাইয়া এভাবে হবে না। দেখো এখানে তোমাদের স্ট্রাকচারে আমি লিখে দিছি কিন্তু এই জন্য, যেখানে ডিরেক্ট সাবজেক্ট হবে, মানে যে ফর্মেই থাক ওই ফর্মের সাবজেক্ট আনতে হবে এখানে। সো আমরা যদি সাবজেক্ট আনি তাহলে কি হবে, যেখানে মি দেখা হবে কি সালমা, সালমার পরিবর্তে হবে শি। বুঝতে পারছো কিভাবে করলাম এটা? এখানে মি আছে অবজেক্টিভ ফর্মে, অনেকে মনে করতে পারে সালমার প্রোনাউন শি, শি তো অবজেক্টিভ ফর্মে নাই, হার দিয়ে দিব। না ভাইয়া, ওই যে আমি স্ট্রাকচারে বলে দিলাম এখানে সাবজেক্ট হবে, এই জন্য কিন্তু এখানে আমি সাবজেক্ট শি দিছি। তারপরে নিয়মে কি ছিল, মাইট ছিল, লিখলাম এখানে মাইট। আচ্ছা, তো সালমা টোল্ড রাবেয়া দ্যাট শি মাইট, তারপরে কি ছিল, আমরা স্ট্রাকচারে একটু ব্যাক করি। মাইটের পরে কি আছে, V1, তারপর এক্সটেনশন। আচ্ছা তাহলে কাজ শেষ আমাদের। কারণ V1 কি আছে এখানে, হেল্প, হেল্প হচ্ছে V1, দিয়ে দিলাম হেল্প। তারপরে আছে ইউ, মানে পার্সন যত জায়গায় থাকবে তত জায়গায় পরিবর্তন হবে। ইউ কোন পার্সন ভাইয়া বলো তো, সেকেন্ড পার্সন, তার পরিবর্তন কার সাথে হবে, অবজেক্টের সাথে। তো অবজেক্ট আছে কি এখানে, রাবেয়া, যে লেট মি হেল্প ইউ, যে তুমি আমাকে সাহায্য করতে দাও। তখন হেল্প ইউ আছে এখানে অবজেক্ট আকারে। তো এখানে আছে রাবেয়া সাবজেক্ট, তার প্রোনাউন কি শি, তো শি এর অবজেক্টিভ ফর্ম কি, হার। তো এখানে আমি হার দিয়ে দিলেই হয়ে যাবে। কেউ যদি আল্লাহ, আচ্ছা চলে গেছে। দেখো এখানে আমি হার দিয়ে দিলাম, যে সালমা টোল্ড রাবেয়া দ্যাট শি, এই শি বলতে কি বলতো ভাইয়া, এটা হচ্ছে সালমাকে মিন করা হচ্ছে। আর ওই যে লাস্টে হার, হার মানে এটা কাকে মিন করা হচ্ছে, আর মানে রাবেয়াকে মিন করা হচ্ছে। এবার তুমি ক্লিয়ার করে দিতে পারো, কোনো ডাউট থাকবে না। সালমা টোল্ড রাবেয়া দ্যাট শি মাইট হেল্প হার। আচ্ছা, তো এই গেল তোমাদের ইম্পারেটিভে যেটা আসতো, মানে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ আর ইম্পারেটিভের একটা শেষ। মানে এগুলা জানলেই তোমার হয়ে যাবে। কিন্তু তোমরা যেহেতু ভালো স্টুডেন্টস, তোমাদের সব জানা দরকার, বা সব জানা দরকার বলতে কি ভালো মার্কস পেতে যাও, যেন একটা মার্কও মিস না হয়। এই জন্য আমাদের বাকিগুলো পড়তে হবে। তো বাকি আমরা সবগুলো পড়বো না, আমরা একটা বা দুইটা, মনে করো এখানে আছে এটা আছে তোমার অপটেটিভে, এটাও আছে 10, 11, 12, এই তিনটা হচ্ছে অপটেটিভ। তো এই তিনটার মধ্যে আমি করে দেই। আর এই 10 নম্বর হচ্ছে তোমাদের HW। তোমরা ওই ম্যাজিক চার্ট সামনে রাখবা, রেখে তারপরে তোমরা ওইগুলো সলভ করবা। তো আমি তোমাদেরকে একটা করে দিচ্ছি, যে মাদার স্যাড, মা বলেছিলেন, মে আল্লাহ ব্লেস মাই চাইল্ড, যে আল্লাহ আমার সন্তানের প্রতি সহায় হন। ঠিক আছে, তো মা বলেছিলেন যে আল্লাহ আমার সন্তানের প্রতি সহায় হন, মা দোয়া করছেন। আর এখানে আমি কি বলছিলাম, যখন চারটা বুঝিয়েছিলাম তখন কিন্তু বলছে যে দোয়া বুঝালে তোমরা কি করবা, যে এখানে প্রেয়ার দিতে হবে, দোয়া। আর যদি আল্লাহ বা গড না থাকে তখন উইজড হবে। তো সাবজেক্টকে এখানে মাদার, সো আমি প্রথমে দিব এখানে কি মাদার। তারপরে দেখো এখানে যেহেতু মে আল্লাহ আছে, সো এই স্যাড ভার্ব উঠে তার পরিবর্তে কি হবে,
এখানে আমরা যেহেতু দোয়া করছেন, সো এখানে হবে প্রেইড, যে মাদার প্রেইড। তারপরে দেখো এটা চারটা সামনে রাখি, যে এটা অপটেটিভ, দোয়ার জন্য প্রেইড হয়েছে, তারপরে কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট হয়, এটাও আমরা দিয়ে দেই, কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা দ্যাট দিলাম। তারপরে কি দেখো ভাইয়া, তারপরে কি অপটেটিভে, তারপরে হচ্ছে সাবজেক্ট। এখানে কিন্তু স্পেসিফিকলি কোনোটা লেখা নাই, সাবজেক্ট আছে মানে বুঝে কিন্তু এখানে বসাইতে হবে। তো এখানে সাবজেক্ট কি, মে আল্লাহ, আল্লাহ হচ্ছেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো দেখো তোমাদের এই চার্টে কিন্তু লেখা আছে যে সাবজেক্ট রিপোর্টেড স্পিচে থার্ড পারসন থাকলে তার পরিবর্তন হবে না। তো আল্লাহ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এখানে পরিবর্তন হবে না, সো লিখলাম এখানে আল্লাহ। তারপরে কি দেখি আমরা, যে লিখলাম এখানে সাবজেক্ট দিলাম, তারপরে নিয়মের মাইট, তারপরে V1। সো নিয়মের মাইট আমরা দিয়ে দেই, সাবজেক্ট দেওয়ার পরে আমরা এখানে মাইট দিয়ে দিলাম, তারপরে V1 লাগবে। এই যে ব্লেস মানে আশীর্বাদ করা, তো এখানে V1 দিলাম, ব্লেস। তারপর আছে মাই, মাই কোন পার্সন ভাইয়া, মাই হচ্ছে ফার্স্ট পার্সন, তার পরিবর্তন হবে কার সাথে, স্পিকারের সাথে, মাদার। তো মাদার, এখানে মাদার তো হচ্ছে যে ফেমিনিন জেন্ডার, তো মাদারের প্রোনাউন কি হবে, শি। এখানে মাই যেহেতু পজিটিভ ফর্মে আছে, তো শি এর পজিটিভ ফর্ম কি, এই জন্যই কিন্তু তোমাদের পার্সন পড়িয়েছিলাম প্রথমে, যে শি এর পজিটিভ ফর্ম দেখো তো এখানে লেখা আছে কি, শি হার হার, এই যে পজিটিভ ফর্ম আমরা এখানে কি দিয়ে দিব, আমরা এখানে হার দিয়ে দিব, ব্লেস হার। তারপরে কি আছে, চাইল্ড আছে, এই তো শেষ, যে মাদার প্রেইড দ্যাট আল্লাহ মাইট ব্লেস হার চাইল্ড। বুঝতে পারছো ভাইয়া? সো এই ছিল তোমাদের অপটেটিভে। আচ্ছা, তারপরে এখানে আছে যে তোমাদের যে তিনটা, মানে তিনটাই হচ্ছে এক্সক্লেমেটরি, এখান থেকেও তোমাদের আসে না বললেই চলে। তো এখানে যেহেতু তিনটা আছে, ওয়ান্স এগেইন আমি মধ্যেরটা সলভ করে দিব, আর এটা তোমার HW, আর এই পরেরটাও হচ্ছে HW লেখা আছে। তোমরা লিখে যা যা HW দিছে আজকে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবা, আমি চেক করে আমি তোমাদেরকে জানাবো, থ্যাংক ইউ দিব যারা যারা সবগুলো পারবা এই চার্ট দেখে দেখে, ঠিক আছে? যদিও এগুলা দেখে, আমি কিন্তু এটাও বলতেছি কোন পার্ট থেকে তোমাদের কোয়েশ্চনস বেশি আসে বা আসতেছে। তো মনে রাখবা, এখান থেকে যেহেতু কম আসছে এই জন্য আমি একটা করে দিচ্ছি, বাট এসআরটিভ এবং ইন্টারভিউ থেকে অনেক আসছে, এগুলো কিন্তু আমি সবগুলোই করে দিচ্ছি। তারপরে লেটারটাও করে দিলাম। তো দেখি আমরা 14 নম্বর কি বলছে। হি সেড, সে বলেছিল, হোয়াট এ ফুল ইউ আর, কি বুকা, যে অনেক সময় আরে কি বুকা রে ভাই, মানে এরকম আমরা বলি না, কি বুকা তুমি, মানে কিচ্ছু বুঝো না, এরকম আমরা কিন্তু অনেক সময় বলি। তো এটা কোন সেন্টেন্স দেখো, লাস্টে উল্টা আই, যেটাকে আমরা বলি কি এক্সক্লেমেশন মার্ক, মানে বিস্ময় সূচক চিহ্ন। তো ওইটা যেহেতু আছে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে কি তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা কিভাবে চেঞ্জ করি, এই যে আমাদের ম্যাজিক চার্ট ইজ হিয়ার টু হেল্প আস আউট, আমাদেরকে সাহায্য করার জন্য। তো দেখো, আনন্দ, দুঃখ, বিস্ময় যদি বুঝায়, এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সরো, এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, কোনোটাতেই কিন্তু সাবজেক্ট সেম থাকতেছে, শুধু ভার্বের পরিবর্তন। তো সাবজেক্টটা আগে আমরা দিয়ে দিই, কই, এই যে দেখো এখানে সাবজেক্ট কি আছে, হি, দিয়ে দিলাম এখানে হি। হি সেড, হোয়াট এ ফুল ইউ আর, কি বোকা তুমি। যে এটা কখন হয়, মানুষ রাগ করে কষ্ট পাইয়া বলে, আরে বোকা তুমি এটা করলা, এটা তো আমার লস হয়ে গেলো, মানে এরকম বলি না আমরা। তো কষ্ট পাইয়া মানে বলে, রাগ হয়ে বলে। তো এখানে আবার অনেকে সারপ্রাইজড হতে পারে। তো এখানে ভাইয়া কোনো যে অব্লিগেশনস নাই যে তোমাকে সারপ্রাইজ দিতে হবে, ভাইয়া আমি বুঝবো কীভাবে এখানে আসলে উনি কষ্ট পাইয়া বলছে নাকি সারপ্রাইজড হইয়া বলছে, প্যারা নিও না। এখানে তুমি যদি দিয়ে দাও এক্সক্লেমড উইথ সরো হবে, এক্সক্লেমড উইথ সারপ্রাইজ দিয়ে দাও তাহলে হবে। কিন্তু দুঃখ, যদি সুখ বোঝায় তুমি দুঃখটা দিয়ে দিলা, তখন কিন্তু আবার হবে না। তো কি বোকা তুমি, কেউ সারপ্রাইজ দিতে পারে যে আমি ভাবি নাই তুমি এত বোকা, কিন্তু দেখলাম কি তুমি এমন একটা কাজ করলা যা পরিচয় দিল তুমি আসলেই বোকা। তো এমন যেন না হয় বা এভাবে বুঝতে হবে এই মিনিংগুলা। সো আমি ধরে নিলাম সে সারপ্রাইজড হয়ে বলছে, তাহলে আমি কি বলবো, হি, এখানে এই স্যাডের পরিবর্তে কি দিয়ে করবো, যদি বিস্ময় হয় বা সারপ্রাইজড হয়, বিস্মিত হলে আমি কি দিয়ে করব, যে এক্সক্লেমড উইথ সারপ্রাইজ। তো আমি এখানে লিখলাম এক্সক্লেমড উইথ সারপ্রাইজ। তারপরে কি, তারপরে স্টেপ দেখো, তারপরে স্টেপ হচ্ছে কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। আচ্ছা, কমা ইনভার্টেড কমার পরিবর্তে, এই যে কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমি কি দিব, এখানে দ্যাট দিব, দিলাম এখানে দ্যাট। তারপরে কি লাগবে আমার, তারপরে হচ্ছে দেখো দ্যাট। আচ্ছা, তারপরে হচ্ছে পার্সন, টেন্স, কিছু শব্দের পরিবর্তন। তারপরে হচ্ছে নর্মালি, মানে নর্মাল যে আমরা ওয়েটা ফলো করি, তো আমরা যাই নর্মাল ওয়েতে, আমরাও যাই, সমস্যা নাই। তো হি এক্সক্লেইমড উইথ সারপ্রাইজ দ্যাট হোয়াট এ ফুল ইউ আর। আমরা তো এটাও বলছিলাম, প্রথমে আমি বলে নিছিলাম যে তোমার সেন্টেন্স যাই হোক না কেন,
যখন আমরা মানে ইনডিরেক্ট করব, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট, তাই না? তো আমরা চলো আমরা সাবজেক্ট দেখি কই আছে এখানে। হোয়াট এ ফুল ইউ আ, যে ইউ হচ্ছে সাবজেক্ট, ইউ কোন পারসন? সেকেন্ড পারসন, তার পরিবর্তন কার সাথে হবে? অবজেক্টের সাথে। অবজেক্ট কই? নাই, তাই না? তো অবজেক্ট আসলে আছে এখানে, মনে করো সামনাসামনি, আমার সামনে মনে করো এখানে এই বোর্ডটার একটা মানুষ মনে করো, আমি বললাম কি মানে কি বুকা ভাই, যে তুমি কি বুকা, মানে এরভাবে বললাম, মানে আমি সামনাসামনি বলতেছি, এই জন্য এখানে অবজেক্টটা নাই। যে হি সেড টু মি, সে আমাকে বলেছিল হোয়াট এ ফুল ইউ আর, তুমি কি বুকা। তো এখানে বডে বডে আসলে বিটা আছে, এই সেডের পরে বডে বডে বি আছে, যে সেড টু বি এটা আছে এখানে ওমিটেড। তো হি এক্সক্লেমড উইথ সারপ্রাইজ দ্যাট, ইউ যেহেতু সেকেন্ড পারসন তাহলে এই বিতে যাবে। তো হোয়াট এ ফুল ইউ আর, আর হচ্ছে ভার্ব, ইউ হচ্ছে সাবজেক্ট। তো এখানে বি এর সাবজেক্টিভ ফর্ম কি হবে? বি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। হোয়াট এ ফুল ইউ আর হচ্ছে এখানে প্রেজেন্ট টেন্সে আছে, তো যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমরা পাস্ট টেন্স করি। তো এখানে আর হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, আবার বি ভার্ব দিয়ে আছে। তো বি ভার্ব থাকলে আমরা বি ভার্ব ওয়েতেই আমরা পরিবর্তন করতে পারি, কারণ আমরা জানি বি ভার্ব পাস্টের মধ্যে তিনটা হচ্ছে প্রেজেন্টের, এম ইজ আর দুইটা হচ্ছে পাস্টের ওয়াজ ওয়ার। তো যেহেতু এখানে আর আছে, ইউ এর জন্য আর ছিল, কিন্তু আয়ের সাথে কি ওয়ার হবে না ভাইয়া, আয়ের সাথে ওয়াজ হবে পাস্ট টেন্সে নিলে। তো আই ওয়াজ। তারপরে দেখো এখানে বলছে কি, যে হোয়াট এ ফুল ইউ আর, এটা হচ্ছে যারা চেঞ্জিং সেন্টেন্স পারো তাদের জন্য খুবই ইজি হবে বিষয়টা, যে আই ওয়াজ, তারপরে হচ্ছে তোমার এখানে দেখবা তোমার কি আছে, এ আছে। তো আই ওয়াজ এ, তোমরা চেঞ্জিং সেন্টেন্সে হয়তো বা পাইছো, যখন সেন্টেন্সে তোমার অ্যাডজেক্টিভ থাকে তখন তোমরা এ এর পরে একটা ভেরি দাও, আর যদি অ্যাডজেক্টিভ না থাকে তখন তোমরা গ্রেড দাও। আমি জানি না তোমরা চেঞ্জিং সেন্টেন্স ম্যাডামে পড়াইছেন হয়তো বা, আই এম নট শিওর, বাট তোমরা যদি পড়ে থাকো তোমরা দেখবা একটা রুল আছে, যে যদি কি বলে এক্সক্লেমেটরি সেন্টেন্সে তোমার অ্যাডজেক্টিভ থাকে তাহলে ভেরি হয়, আর অ্যাডজেক্টিভ না থাকলে গ্রেট হয়। তো দেখো তো এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ আছে কিনা। হোয়াট এ ফুল ইউ আর, মানে কি বুকা তুমি, মানে এটা ফুল এখানে হচ্ছে নাউনে আছে, বুঝতে পারছো? তো অ্যাডজেক্টিভ যদি নাই, যেহেতু নাই, সো আমরা কি দিব, ভেরি দিব নাকি গ্রেড দিব? অবভিয়াসলি আমরা এখানে গ্রেড দিব। আর যদি অ্যাডজেক্টিভ থাকতো তাহলে আমরা ভেরি দিতাম, যে দ্যাট আই ওয়াজ এ গ্রেট, তারপরে অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ, নাউন থাকলে নাউন। সো এখানে আবার অ্যাডজেক্টিভ নাউন দুইটাও থাকতে পারে। তো এখানে শুধু ফুল আছে, সো আমরা শুধু ফুল দিয়ে দিলাম। তাহলে কি হইল, হি এক্সক্লেমড উইথ সারপ্রাইজ দ্যাট আই ওয়াজ এ গ্রেট ফুল। এই হচ্ছে ভাইয়া তোমাদের যে ম্যাজিক চার্ট এবং এই চার্টের প্রমাণ। সবাই কমেন্টে জানাবা যে ক্লাসটা বুঝতে পারছো কিনা। তো এই হচ্ছে আমাদের ম্যাজিক চার্ট। এরপরে দেখো এখানে এখানে আছে, আমরা এটা শেষ, এই যে কোয়েশ্চন দেখো কতগুলা, মানে এখানে 25টা কোয়েশ্চন্স আছে। এই 25টা কোয়েশ্চন্স কিন্তু এখন আমি তোমাদেরকে সলভ করে দিব। মানে আমাদের যে ম্যাজিক চার্টের পার্ট কিন্তু এখানেই শেষ। এই চার্টটা যদি পারো, এখন তুমি, আমি তো চার্টের সাথে প্রমাণও দিলাম, কি কি আমরা কয়েকটা এক্সাম্পলস দিলাম, সলভ করে দিলাম। তো এগুলা ভাইয়া চার্টটা ভালো করে অবশ্যই জানবা এবং বোঝার চেষ্টা করবা, না বুঝলে কমেন্টে জানাবে যে ভাইয়া আমি ওই পার্টটা বুঝতে পারি নাই, অবশ্যই বুঝিয়ে দেবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো দেখো, সবার জন্য শুভ।